এখন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। চলো। আচ্ছা, তাহলে আমরা মানে অ অ্যাটমিক স্ট্রাকচার ঠিক আছে, যার যা অসুবিধা আছে সে ডাউটস গুলো আমরা পরের ক্লাসে না হয় ক্লিয়ার করে নেব। আবার কি কেউ জয়েন করল? কেউ আসছে না কি মনে হয়? আওয়াজ হচ্ছে কেন? ও, প্রীতম কি একাধিকবার জয়েন করলি নাকি? যাক গে, কোনো অসুবিধা নেই। হুম। হ্যাঁ, দেখো যেটা বলছিলাম যে আমরা অ্যাটমিক স্ট্রাকচার এ যে ডাউটস গুলো আছে সে ডাউটস গুলো তো পরের ক্লাসে না হয় ক্লিয়ার করব। মানে তোমরা পুরোটাকে পড়ে নাও। পড়ে নিয়ে যে অসুবিধাগুলো হবে সেগুলো আমরা দেখছি আরকি। আচ্ছা। এবারে আমরা আজকে যেটা করছি যে পরের চ্যাপ্টারটা শুরু করে দিচ্ছি। ঠিক আছে? পরের চ্যাপ্টারটা অনেকটা ইনফরমেটিভ, হ্যাঁ? মানে অ্যাটমিক স্ট্রাকচার এর মতো এতটা ইনভলভ বা কঠিন নয় হয়তো। কিন্তু এই পিরিয়ডিক টেবল বা পিরিয়ডিক প্রপার্টিজ এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে আরো বেশি কেয়ারফুল থাকতে হয়। মানে আগের যে ৩ টে চ্যাপ্টার আমি পড়িয়েছি, সেখানে ইনফরমেশন এর তুলনায় লজিক দিয়েই মূলত বেশি গাইডেড হতে হতো। কিন্তু এই পিরিয়ডিক টেবল বা পিরিয়ডিক প্রপার্টিজ যেটা পড়াবো, সেখানে ঠিক আছে আমি লজিক্যালি তো ব্যাপারগুলোকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু সর্বোপরি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে তোমাকে কিছু ইনফরমেশন মাথায় রাখতে হবে। কারণ এক্ষেত্রে প্রচুর এক্সেপশনস থাকে। ওই ইনফরমেশনটা যদি তুমি জানো, ইনফরমেশনটা যদি তোমার কাছে পুরো পরিষ্কার থাকে, তখন তার মতো করে এক্সপ্লেনেশন বা লজিক দিয়ে দেওয়া যায়। যেহেতু তোমাদের নিট বা ইত্যাদি সিলেবাসে এখন এসপি ব্লক এলিমেন্টস গুলো অনেকটা বাদ চলে গেছে। কিন্তু সেখান থেকে কোয়েশ্চেন কিছু বাদ যায়নি। সবটাই হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ বা পিরিয়ডিক টেবল এই যে চ্যাপ্টারটা আছে সেইখান থেকে কিন্তু কোয়েশ্চেনস গুলো দিয়ে দিচ্ছে। মানে যেটা পি ব্লকের কোয়েশ্চেনস কিন্তু এখন পিরিয়ডিক টেবলের মধ্যে পেয়ে যাবে বা এস ব্লকের কোয়েশ্চেন তুমি পিরিয়ডিক টেবল বা পিরিয়ডিক প্রপার্টিজ এর মধ্যে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? আর আমরা এটা জানি যেটা একদম সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ইত্যাদি বলতে গিয়ে বলেছি যে যখন কোনো একটা মেটেরিয়ালকে ভাঙা হয়, ভাঙতে, ভাঙতে তুমি কি করো না তুমি একটা স্মলেস্ট পসিবল আ পার্টিকেল এসে পৌঁছাও যে প্রকৃতিতে স্বাধীন অবস্থায় থাকতে পারে, যাকে বলা যে অণু বা মলিকুল। আর এবারে সেই মলিকুলকে আবার যদি তুমি ভাঙতে থাকো, এরকম সবাইকে যে ভাঙা যাবে সেরকম না। যাদেরকে ভাঙা যাবে তাদের ক্ষেত্রে দেখা যায় সেগুলো আরো ছোট কিছু এলিমেন্টে কিছু ছোট পার্টিকেল এসে পৌঁছাচ্ছে যাকে বলা যায় পরমাণু বা এটমস। ধরো হিলিয়াম বা নিয়ন বা আর্গন এই টাইপের ইনার্ট গ্যাসের ক্ষেত্রে যেটাই মলিকুল সেটাই তোমার অ্যাটম। কিন্তু ধরো হাইড্রোজেন, ক্লোরিন বা অক্সিজেন এদের ক্ষেত্রে বা বেনজিন এদের ক্ষেত্রে মলিকুল আর অ্যাটম কিন্তু আলাদা। অ্যাটম গুলো তার কেমিক্যাল রিঅ্যাকশন এর থ্রু দিয়ে মলিকুল তৈরি করে এবং মলিকুল বা কম্পাউন্ডস তার সংখ্যা মোর অর লেস ইনফিনিটি। মানে হিউজ তোমার মলিকুলস আছে। কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ এলিমেন্ট বা মৌল যদি তুমি দেখো তার কিন্তু কিছু স্পেসিফিক নাম্বারই আছে। মানে এলিমেন্টস এর সংখ্যা বা মৌলের সংখ্যা সেটা কিন্তু ইনফিনিটি নয়। মানে এমনিতে ১৮০০ সাল পর্যন্ত যতগুলো এলিমেন্টস আবিষ্কৃত হয়েছিল সেটাকে 31। এবার 1865 এ যখন বিজ্ঞানী মেন্ডেলিভ তার পিরিয়ডিক টেবিলটা দিলেন, তখন এলিমেন্টের সংখ্যা ছিল 63। এবার সেই এলিমেন্ট নিত্য নতুন এলিমেন্ট আবিষ্কার হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। এবার আমার কাছে ২০২৪ সালে লেটেস্ট এডিশন এর বই আছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখন ডিসকভার এলিমেন্ট এর সংখ্যা এখন হয়ে গেছে ১১৮। অত তুমি বই ভেদে ওটা ১১৯ পেলেও তুমি আশ্চর্য হবে না। মানে মোদ্দা কথা হচ্ছে যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম ধরো আজ থেকে ২৫-৩০ বছর আগে, তখন নাম্বার অফ এলিমেন্টস কিন্তু ১০৫ টা বলা হতো যে ১০৫ টাই মৌল আছে। কিন্তু এখন দেখো সেটা বেড়ে ১১৮-১৯ টা হয়ে গেছে। হুম? আরো আগে আরো কম ছিল। ভবিষ্যতে আরো তোমার বাড়তে পারে। এবারে কথাটা হচ্ছে যে যদি তুমি ধরে নাও এই ১১৮ টা এলিমেন্টস আছে সেই ১১৮ টা এলিমেন্টস তার বিভিন্ন রকমের ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিজ। এবারে ১১৮ জনের যে ডিফারেন্ট ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ গুলো তুমি যদি আলাদা, আলাদা করে মনে রাখতে মনে করো তোমার পক্ষে সম্ভব নয়। সেইজন্যে এরকম একটা টেনডেন্সি ছিলই ১ম থেকে যে
এই যে এতগুলো এলিমেন্টস আছে সেই এলিমেন্টস এর কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিজ গুলোকে আমি কোন রকম ভাবে সিস্টেমেটিক ওয়েতে ওটাকে সাজাতে পারি কিনা। তাহলে এই সিস্টেমেটিক ওয়েতে সাজানোর যে ইনটেনশন বা যে রিকোয়ারমেন্ট সেখান থেকেই তোমার পিরিয়ডিক টেবিলটার জন্ম হচ্ছে। পিরিয়ডিক টেবিল কি? না, পিরিয়ডিক টেবিল ইজ নাথিং বাট a schematic list of elements based on their physical and chemical properties. The periodic table is nothing but a systematic list of elements based on their physical and chemical properties. তাহলে পিরিয়ডিক টেবিল কাকে বলে? তুমি ডেফিনেশনটাকে বুঝতে পারলে। আর এবার বলছে the physical and chemical properties of the elements reappear at a particular interval. This is called the periodicity. তুমি দেখতে পাবে যে সকাল যে পিরিয়ডিক টেবিলটা সেটা যদি তুমি দেখো তাহলে দেখবে যে একটা মানে তোমার ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ গুলো তোমার পর্যায়বৃত্তে ঘুরে ফিরে আসে। মানে একটা সার্টেন ইন্টারভাল এর পরে তার প্রপার্টিটা রিপিট করে। ঠিক আছে? এই যে রিপিট করাটা সেটাকে বলা হচ্ছে পিরিয়ডিসিটি। তুমি ধরো লিথিয়াম থেকে শুরু করলে, ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। এই ৮ টা এলিমেন্টের পরে আবার যখন ফিরে এলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন, দেখা যাচ্ছে লিথিয়ামের পরে সোডিয়াম, তারপরে আরো ৮ টা পরে পটাশিয়াম, এদের প্রপার্টি গুলো একই রকমের। তাহলে এই যে কতকটা ইন্টারভাল এর পরে প্রপার্টি গুলো রিপিট করছে সেটাকে বলা হচ্ছে পিরিয়ডিসিটি বা কেমিক্যাল পিরিয়ডিসিটি। আচ্ছা, এবারে এই যে পিরিয়ডিক টেবিল যখন তৈরি হয়েছিল সেই তৈরিগুলো তোমার ১৮১৭ সালে বিজ্ঞানী ডোবেনিয়ার তিনি প্রথমে ডোবেরিনিয়ার প্রথমে তিনি এরকম একটা ট্রায়াডস রুল দিয়েছিলেন। ট্রায়াডস রুলে যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এরকম এই ৩ জন তাদের প্রপার্টির মধ্যে সিমিলারিটির কথা বলেছিলেন আরকি। যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একই রকমের প্রপার্টি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একই রকম প্রপার্টি, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম একই রকম প্রপার্টি, বা সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম তারা একই রকমের প্রপার্টি, এরকম ভাবে একটা বলেছিলেন। আর এবারে ১৮৬৩ সালে বিজ্ঞানী নিউল্যান্ড তিনি ল অফ অক্টেভ দিলেন বা অষ্টক সূত্র দিলেন। যেখানে বলা হচ্ছে যে ৮ জনের পরে প্রপার্টিটা তোমার রিপিট করে। যেমন লিথিয়াম থেকে তুমি বলছো সোডিয়ামে আসছো ৮ জনের পরে, বা সোডিয়ামের পরে যখন পটাশিয়াম যাচ্ছ ৮ জন পরে, বা বেরিলিয়াম তার ৮ টা পরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তার ৮ টা পরে হচ্ছে ক্যালসিয়াম। হ্যাঁ? তাহলে তিনি এই অক্টেভস এর কথা বললেন 1863 তে। আচ্ছা, সিস্টেমেটিক্যালি সাকসেসফুল পিরিয়ডিক টেবিলটা কিন্তু ১৮৫৯ সালে এবং ১৮৬৮ সালে এরা একই সঙ্গে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লোথার মেয়ার এবং বিজ্ঞানী মেন্ডেলিভ। যদিও মেন্ডেলিভের পর্যায় সারণীটা ১ম তোমার সারফেসে আসছে, কিন্তু দেখা যায় যে লোথার মেয়ার এই পিরিয়ডিক টেবিলটা আগেই বানিয়ে রেখেছিলেন বা একই সমসাময়িক সময়ে বের করে রেখেছিলেন। কিন্তু তখন তো কমিউনিকেশন অত সহজ ছিল না। ওই একে অপরের আবিষ্কারটা জানতেন না। এখানে মেন্ডেলিভ যদিও পপুলার, কিন্তু মেন্ডেলিভ নিজেই হচ্ছে মেন্ডেলিভ এবং লোথার মেয়ার দুজনকেই হচ্ছে পিরিয়ডিক টেবিলের জনক বলা হয়। দুজনেই কিন্তু পিরিয়ডিক টেবিলটা আবিষ্কার করেছেন আরকি। শুধু মেন্ডেলিভ বললে হবে না, তার সঙ্গে লোথার মেয়ারের কথাও তোমায় বলতে হবে। আচ্ছা, এবার আমরা শুরুটা করব বেসিক্যালি মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল থেকে। তারপরে দেখব মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিলেও কিছু লিমিটেশনস আছে। তো একটা মডার্ন পিরিয়ডিক টেবিল হবে। সেই মডার্ন পিরিয়ডিক টেবিলটাই তোমায় এখন মান্যতা দিতে হবে। তার মতো করেই তোমাকে এগোতে হবে। তাহলে মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল সেটা কি বলা হচ্ছে? সেখানে মূল সূত্রটা বা রুলটা কি? বলছে the physical and chemical properties of elements are periodic functions of the atomic weight. তাহলে যে আণবিক ভর বা অ্যাটমিক ওয়েট আছে সেই অ্যাটমিক ওয়েট এর সঙ্গে ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিজ গুলো কিন্তু পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে। তার মানে ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিজ সে যে রেসপন্সিবল কার উপর? না, অ্যাটমিক ওয়েটস এর উপরে। His periodic table relied on the empirical formula of hydrides, oxides and chlorides of the elements and their properties. তাদের এই যে মানে বিভিন্ন এলিমেন্টের যে বিভিন্ন হাইড্রাইড হয়, অক্সাইড হয়, ক্লোরাইড হয়, এদের প্রপার্টি গুলোর সিমিলারিটি সেইখান থেকে তিনি পিরিয়ডিক টেবিলটাকে বললেন এবং পিরিয়ডিক টেবিলটা সাজানোর পরে তিনি যেটা দেখলেন যে তাদের এই যে পারমাণবিক ভর, যেটা পরমাণু ক্রমাঙ্ক না, পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট, তার সঙ্গে হচ্ছে তোমার এই এলিমেন্টের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ গুলো
পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে আরকি। আচ্ছা, মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবল তার যে মেরিটস গুলো একটুখানি বুঝতে হবে। ১ম কথা হচ্ছে যে ঠিক আছে, এলিমেন্টস গুলো তো সিস্টেমেটিক্যালি ক্লাসিফাই করা গেল। মানে তোমাকে ধরো মেন্ডেলিভের সময়ে যতগুলো এলিমেন্টস আছে, যদি তোমার সেটা ধরে নাও ৬৫, ৬৭ বা ৭০ টাও হয়, তো সেই এলিমেন্টস গুলো প্রপার্টি গুলো তোমাকে ইন্ডিভিজুয়ালি আলাদা, আলাদা করে মনে রাখতে হচ্ছে না। সেগুলোকে তিনি কতগুলো, আমি পরে আসছি, কতগুলো পিরিয়ড এবং কতগুলো গ্রুপে তিনি ভেঙে নিয়েছিলেন। হ্যাঁ? এবং দেখা যাচ্ছে একই গ্রুপে যে সমস্ত এলিমেন্টস গুলো আছে তাদের প্রপার্টি গুলো একই রকমের। একই শ্রেণীতে যে সমস্ত এলিমেন্টস গুলো আছে তাদের প্রপার্টি গুলো একই রকমের। সেই মত করে তিনি ৮ টা শ্রেণীর কথা বলেছিলেন। সেখানে ৮ রকমের প্রপার্টি মনে লাগলেই কিন্তু তুমি সমস্ত এলিমেন্টের প্রপার্টি গুলোকে তুমি সামারাইজ করে ফেলতে পারছ। আচ্ছা, এটা হচ্ছে ১ম মানে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবলের মূল যেটা ব্যাপার সেটা। আচ্ছা, এবারে মেন্ডেলিভ সেই সময়ে এই যে ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিজ গুলোর যে সিমিলারিটি, সেই অনুযায়ী যখন এলিমেন্ট গুলোকে সাজালেন তখন কিছু, কিছু জায়গায় তিনি ফাঁকা রেখে দিয়েছিলেন। বোরনের পাশে বোরনের মতো বিহেভিয়ার একটা জায়গা ফাঁকা রেখেছিলেন, বা অ্যালুমিনিয়ামের মতো বিহেভিয়ার একটা ফাঁকা রেখেছিলেন, বা সিলিকনের মতো বিহেভিয়ার একটা ফাঁকা রেখেছিলেন। মানে বোরনের নিচে ফাঁকা রেখেছিলেন, অ্যালুমিনিয়ামের নিচে ফাঁকা রেখেছিলেন, বা সিলিকনের নিচে ফাঁকা রেখেছিলেন। হ্যাঁ? এবং পরে দেখা যাচ্ছে যে ওই ফাঁকা জায়গাগুলোয় তিনি প্রেডিক্ট করেছিলেন যে কিছু এলিমেন্ট পাওয়া যাবে এবং এই এলিমেন্ট গুলো ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিজ গুলো এরকম হবে। যেমন বোরনের মতো হবে, অ্যালুমিনিয়ামের মতো হবে, সিলিকনের মতো হবে। তিনি তাদের নাম দিলেন একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন, এবং পরবর্তীকালে তারা আবিষ্কৃত হলো। একা বোরনের বলে যে জায়গাটা ফাঁকা রেখেছিলেন সেখানে পরে স্ক্যান্ডিয়াম আবিষ্কৃত হলো 1879 এ। দেখো মেন্ডেলিভের পিরিয়ডিক টেবলের পরে কিন্তু এটা। একা অ্যালুমিনিয়াম বলে যে জায়গাটা ফাঁকা রেখেছিল সেখানে গ্যালিয়াম আবিষ্কৃত হলো ১৮৭৫ সালে। আর একা সিলিকনের জায়গায় সিলিকনের মতো বিহেভিয়ার, একা সিলিকন বলে যে জায়গাটা ফাঁকা রাখা হয়েছিল সেখানে জার্মানি আবিষ্কৃত হলো ১৮৮৬ সালে। ৩ টে এলিমেন্টস যেটা মেন্ডেলিভ প্রেডিক্ট করে গিয়েছিলেন যে এখানে এলিমেন্ট থাকার কথা। কিন্তু তখন সেই এলিমেন্ট গুলো পাওয়া যায়নি। সেই এলিমেন্ট গুলো পরে আবিষ্কৃত হলো। একা বোরন সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, একা অ্যালুমিনিয়াম সেটা হচ্ছে গ্যালিয়াম, আর একা সিলিকন সেটা হচ্ছে জার্মেনিয়াম। আর মেন্ডেলিভ পেরিয়ডিক টেবলে আরেকটা ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে যে মেন্ডেলিভ যখন কেমিক্যাল বা ফিজিক্যাল প্রপার্টি অনুযায়ী সাজাচ্ছিলেন, তখন যেটা দেখলেন যে কিছু, কিছু ক্ষেত্রে তোমার মানে কেমিক্যাল প্রপার্টি যা তার সঙ্গে কিন্তু অ্যাটমিক ওয়েট ঠিক মিলছে না। যেমন ধরো এজ ফর এক্সাম্পল তুমি অ্যালুমিনিয়ামটাকে ধরো। এবার দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের প্রপার্টিটা হচ্ছে বেরিলিয়ামের মতো হয়। বেরিলিয়ামের যেমন প্রপার্টি হয় অ্যালুমিনিয়ামের তেমন প্রপার্টি হয়। আচ্ছা, এবার বেরিলিয়ামের ভ্যালেন্সি হচ্ছে ২, সেই মতো করে যদি অ্যালুমিনিয়ামেরও ভ্যালেন্সি তোমার ২ বলা হয়, আচ্ছা, সরি, আমি এইভাবে বলি যে তোমার এই যো আ হ্যাঁ, আচ্ছা, এটা বলল এই যে লেখা আছে দেখো, বেরিলিয়াম shows similar properties to that of aluminum, মানে এটা পরে ডায়াগোনাল রিলেশনশিপ বলে একটা ব্যাপার তুমি শিখবে। কৌণিক সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ পিরিয়ডিক টেবলে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম তারা ডায়াগোনালি এক্সিস্ট করে। সেটা আমি পরে দেখাচ্ছি। পিরিয়ডিক টেবলের ছবি পরে আঁকা আছে, আমি তোমায় দেখাচ্ছি। এবার দেখা যাচ্ছে ভ্যালেন্সি অফ বেরিলিয়াম এবং ভ্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম দুটোই ৩ ধরা হলো। মানে অ্যালুমিনিয়ামের প্রপার্টি মানুষ জানতো। অ্যালুমিনিয়ামের যে ভ্যালেন্সি ৩ সেটা জানে। এবারে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম যদি একই রকমের প্রপার্টি শো করে, তো সেখান থেকে বলা হলো বেরিলিয়ামেরও বুঝি ভ্যালেন্সিটা ৩ হবে। আর এবার বেরিলিয়ামের যে হাইড্রাইড বা ক্লোরাইড বা অক্সাইড, সেখান থেকে তোমার ওই আমি জানি তো যে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার হচ্ছে যে কতটা পরিমাণ ১ গ্রাম হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, বা 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত হচ্ছে, বা ১৬ গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, সেটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। সেই মতো করে বেরিলিয়ামের তুল্যাঙ্ক ভার বেরিয়েছিল হচ্ছে 4.5। এবারে বেরিলিয়ামের প্রপার্টি অ্যালুমিনিয়ামের মতো, সেখান থেকে তুমি ধরে নাও যে বেরিলিয়ামের যোজ্যতা হচ্ছে ৩, তাহলে অ্যাটমিক ওয়েট কি হওয়ার কথা? 4.5 ইন্টু 3 অর্থাৎ 13.5, এটা হওয়ার কথা। তাহলে এবারে পিরিয়ডিক টেবলে দেখা যাবে যে 13.5 এ উম আ যেটা অ্যাটমিক ওয়েট, সেইখানে কিন্তু কোন জায়গা ফাঁকা নেই। তখন মেন্ডেলিভ ফিরে গেলেন। ফিরে গিয়ে তিনি বললেন যে, "না, নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে।" তখন তিনি গেস করলেন যে তাই তো বেরিলিয়ামের আমি ভ্যালেন্সি ৩ বলছি। তো দেখি তো বেরিলিয়ামের ভ্যালেন্সি অ্যাকচুয়ালি তোমার ৩ এর বদলে যদি ২ হয়, তাহলে তার ম ইকুইভ্যা তার
ইকুইভ্যালেন্ট ওয়েট যদি 4.5 তাহলে অ্যাটমিক ওয়েট হয়ে যাবে 4.5 ইন্টু 2 বা 9, দেখলো 9 এর জায়গা কিন্তু তোমার ফাঁকা আছে। সেখান থেকে তিনি ঠিক করলেন যে অ্যাকচুয়ালি বেরিলিয়ামের ভ্যালেন্সি ৩ নয়, সেটা হচ্ছে ২ এবং বেরিলিয়ামের যে এক্সপেক্টেড অ্যাটমিক ওয়েট সেটা 13.5 হবে না, এটা হচ্ছে ৯ এর কাছাকাছি হবে। এবং তিনি দেখলেন যে বেরিলিয়াম তার প্রপার্টি যেমন অ্যালুমিনিয়ামের মতো হয়, তেমন বেরিলিয়ামের প্রপার্টি কিন্তু ম্যাগনেসিয়ামের মতো হয়। সেখানে ম্যাগনেসিয়ামের যে গ্রুপটা মানে বেসিক্যালি এটা গ্রুপ 2 বলা হয়। সেই গ্রুপ 2 তে হচ্ছে বেরিলিয়ামকে জায়গা দেওয়া হলো। তাহলে কি হলো দেখো যে মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল তার ওয়ান অফ দ্য মেরিটস হচ্ছে এইটা। তাহলে প্রথম তো এক হচ্ছে সিস্টেমেটিক ক্লাসিফিকেশন করতে পারা গেল, ২ নম্বর হচ্ছে নতুন এলিমেন্ট আবিষ্কার করা গেল তার প্রেডিকশন অনুযায়ী, ৩ নম্বর হচ্ছে যে মানে তোমার অ্যাটমিক ওয়েট বেরিলিয়ামের যেটা 13.5 বলে জানা ছিল সেটা হচ্ছে বাস্তবে 9, সেই কারেকশনটাও কিন্তু তোমার মেন্ডেলিভ করে দিতে পারলেন। কারণ যদি অ্যাটমিক ওয়েটটা মানে অ্যালুমিনিয়ামের মতো বেরিলিয়ামের প্রপার্টি যেহেতু অ্যালুমিনিয়ামের যোজ্যতা ৩ তাহলে বেরিলিয়ামের যোজ্যতা যদি ৩ হয়ে যায় তাহলে বেরিলিয়ামের যেটা তুল্যাঙ্ক ভার হচ্ছে তোমার 4.5, তাহলে সেই 4.5 কে তোমার ৩ দিয়ে গুণ করলে 13.5 হয়। তাহলে বেরিলিয়ামের এক্সপেক্টেড অ্যাটমিক ওয়েট 13.5 থাকার কথা। দেখা যাচ্ছে পিরিয়ডিক টেবলে সেরকম কোনো জায়গা ফাঁকা নেই। whereas যদি 4.5 কে ২ দিয়ে গুণ করে 9 করে সেই জায়গাটা ফাঁকা রাখা আছে। সেখান থেকে তিনি জাস্ট চেঞ্জ করলেন। বললেন যে বেরিলিয়ামের অ্যাকচুয়ালি যোজ্যতা ৩ না ২ বলতে হবে এবং তার অ্যাটমিক ওয়েট 13.5 না 9 হবে এবং সে ম্যাগনেসিয়ামের মতো সিমিলার প্রপার্টি দেখাচ্ছে। তাহলে হচ্ছে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল এটা হচ্ছে মেরিটস। আর মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে কিছু ডিমেরিটস ও আছে। ডিমেরিটস টা কি? বলছে in the Mendeleev's periodic table, elements are arranged in the increasing order by atomic weight, but in some cases the trend has reversed. দেখো, আমার তো পিরিয়ডিক টেবিলে বাঁদিক থেকে ডান দিকে মানে পরপর করে যখন যাবে অ্যাটমিক ওয়েটটা বাড়ার কথা। তো সেই অনুযায়ী দেখো পটাশিয়াম এবং আর্গনের মধ্যে পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট কম, আর্গনের বেশি। তাহলে পটাশিয়ামের পরে আর্গন থাকার কথা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে পটাশিয়াম আর্গনের পরে আছে। আর্গন আগে আছে, পটাশিয়াম পরে আছে। ঠিক একই রকমভাবে নিকেল আর কোবাল্ট। নিকেলের অ্যাটমিক ওয়েট 58.69, কোবাল্টের 58.93। তাহলে নিকেলের থেকে কোবাল্টের অ্যাটমিক ওয়েট বেশি বলে নিকেলের পরে কোবাল্ট থাকার কথা। কিন্তু বাস্তবে কোবাল্ট আগে থাকে পিরিয়ডিক টেবিলে, নিকেল পরে থাকে। আয়োডিন আর টেলুরিয়াম। আয়োডিনের অ্যাটমিক ওয়েট 126.9 আর টেলুরিয়ামের 123.6 এবং তুমি এখানে দেখতে পাচ্ছ যে আয়োডিনের থেকে টেলুরিয়ামের অ্যাটমিক ওয়েট বেশি হওয়ার জন্য টেলুরিয়াম পরে থাকার কথা, কিন্তু বাস্তবে উল্টো হচ্ছে। ঠিক একই রকমের থোরিয়াম এবং প্যালাডিয়াম। থোরিয়ামের থেকে প্যালাডিয়ামের অ্যাটমিক ওয়েট তোমার কম হচ্ছে এখানে। তাহলে প্যালাডিয়াম আগে মানে এমনিতে প্যালাডিয়াম আগে আর থোরিয়াম পরে থাকার কথা, কিন্তু বাস্তবে হচ্ছে উল্টো হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো এই যে তুমি দেখলে যে অন্তত ৪ টে পেয়ারের কথা বলা হলো, যে ৪ টে পেয়ারে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে মানে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল অনুযায়ী অ্যাটমিক ওয়েট বাড়ার সাথে এলিমেন্ট গুলোকে সাজানো হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অ্যাটমিক ওয়েট বেশি থাকলে সে পরে জায়গা পাবে, অ্যাটমিক ওয়েট কম থাকলে আগে জায়গা পাবে। এইটা এই ৪ টে পেয়ারের ক্ষেত্রে এটা রিভার্সড হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা। সেকেন্ড যে ডিমেরিটস টা সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু মেন্ডেলিভস ল, আইসোটোপ শুড বি প্লেসড ইন ডিফারেন্ট পজিশনস বাট ইন অ্যাকচুয়াল পিরিয়ডিক টেবল দে আর প্লেসড ইন দ্য সেম পজিশন। দেখো আইসোটোপ যেগুলো, আইসোটোপের তো অ্যাটমিক ওয়েট আলাদা হয়। তাহলে আমি হাইড্রোজেনের ৩ টা আইসোটোপের কথা বলছি। প্রোটিয়াম, ডিউটোরিয়াম এবং ট্রিটিয়াম। তাদের অ্যাটমিক ওয়েট যথাক্রমে ১, ২, ৩। তাহলে তো তাদেরকে ৩ টে ডিফারেন্ট জায়গায় দেওয়ার কথা। বা অক্সিজেনের ১৬, ১৭, ১৮ ৩ টে ডিফারেন্ট জায়গায় দেওয়ার কথা। বা কার্বনের ১২, ১৪ ডিফারেন্ট জায়গায় দেওয়ার কথা। তার দেয়া হচ্ছে না। তাদেরকে একই জায়গায় দেয়া হচ্ছে। তাহলে যদি অ্যাটমিক ওয়েটটাই গুরুত্ব পায়, তাহলে তো আইসোটোপের জন্য আলাদা জায়গা রাখার কথা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আইসোটোপ গুলো হচ্ছে একই জায়গায় রাখা থাকছে। এটাও একটা ডিমেরিটস এর মধ্যে পড়ছে। আর অ্যাকর্ডিং টু Mendeleev's law, isobars should be placed in the same position. আইসোবার মানে তুমি জানো যাদের একই ভর, মানে ভর সংখ্যাটা একই হচ্ছে, তাদেরকে একই জায়গায় রাখার কথা। বাট ইন অ্যাকচুয়াল পিরিয়ডিক টেবল দে হ্যাভ প্লেসড ইন ডিফারেন্ট পজিশন। হ্যাঁ? তাহলে যে তোমার আইসোবার যেগুলো আছে আরকি, হ্যাঁ? আইসোবারের ক্ষেত্রে তুমি জানো যে ডিফারেন্ট এলিমেন্টস কিন্তু তাদের অ্যাটমিক ওয়েটটা হচ্ছে সমান। মানে একই এলিমেন্ট তাদের ডিফারেন্ট অ্যাটমিক ওয়েটস থাকলে সেগুলো আইসোটোপস, আর ডিফারেন্ট এলিমেন্ট তাদের সেম অ্যাটমিক ওয়েট যদি হয় বা ভর যদি হয় সেটাকে আইসোবারস বলে। সেই আইসোবার তারা তো একই অ্যাটমিক ওয়েট বলে একই জায়গায় থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে তাদের দুটো ডিফারেন্ট জায়গায় তাদেরকে রাখা হচ্ছে।
আর এবারে হাইড্রোজেনের পজিশন নিয়ে একটা কন্ট্রোভার্সি সবসময় আছে। হাইড্রোজেনের পজিশনটা কোথায় হবে? এটা হাইড্রোজেন তোমার সকল যেগুলোকে অ্যালকালি মেটালস বলে লিথিয়াম তোমার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম তাদের সঙ্গে যেমন হাইড্রোজেনের প্রপার্টির মিল আছে, আবার হ্যালোজেনদের সাথে মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন তাদের সঙ্গেও হচ্ছে হাইড্রোজেনের কিন্তু প্রপার্টির মিল আছে। তাহলে এবারে কথাটা হচ্ছে যে তাদের যদি প্রপার্টির এরকম মিল থাকে তাহলে হাইড্রোজেনের পজিশনটা তুমি কোথায় দেবে? সেইটা নিয়ে খুব কনফিউশন হয় আরকি। সেই কন্ট্রোভার্সিটা মেন্ডেলিকের পিরিয়ডিক টেবিল তোমার আছে। আচ্ছা এবারে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড যদি কনসিডার করো, ল্যান্থানাইডস এর ক্ষেত্রে তোমার ওই যে f অরবিটালে যখন ইলেকট্রন ঢুকছে 4f অরবিটালে ইলেকট্রন ১ থেকে ১৪ পরপর করে যখন ঢুকছে, আর অ্যাক্টিনাইডস এর ক্ষেত্রে হচ্ছে 5f অরবিটালে ১ থেকে ১৪ যখন ইলেকট্রন পরপর করে ঢুকছে, এবারে তার তো অ্যাটমিক ওয়েট গুলো পাল্টাচ্ছে। মানে মানে এই যে যখন তোমার f অরবিটালে একটা করে ইলেকট্রন ঢুকছে, প্রোটন একটা করে বাড়ছে, তার মতো করে নিউট্রন বাড়ছে। তাহলে সকাল যাদেরকে ল্যান্থানাইডস বলা হচ্ছে, যাদের ইলেকট্রনিক আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন 4f1 থেকে 4f14 পর্যন্ত, তাদেরকে একটাই পার্টিকুলার জায়গা দেওয়া হয়েছে। কিন্তু তাদের তো অ্যাটমিক ওয়েট সব আলাদা। তাদের আলাদা জায়গা পাওয়ার কথা। সিমিলার সিচুয়েশন হচ্ছে অ্যাক্টিনাইডস এর ক্ষেত্রে। তাদের আলাদা জায়গা পাওয়ার কথা কিন্তু তাদেরকে একই জায়গায় রাখা হচ্ছে। সেটাও মেন্ডেলিয়েফের পিরিয়ডিক টেবিলের ডিফেক্ট এর মধ্যেই পড়ছে। আচ্ছা। আচ্ছা এবারে ধরো তোমার গ্রুপ 2A এবং 2B সবাইকেই মেন্ডেলিভ গ্রুপ 2 তে রেখেছেন। তার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম আবার কপার, সিলভার, গোল্ড এদের প্রপার্টি কিন্তু আলাদা। কিন্তু দুজনকে একই গ্রুপে রেখে দেওয়া হয়েছে। এটাও একটা ডিফেক্টস এর মধ্যে পড়ছে। এছাড়া ডায়াগোনাল রিলেশনশিপ সেটা মেন্ডেলিয়েফের পিরিয়ডিক টেবিল থেকে তুমি এক্সটেন্ড করতে পারবে না। আমি ডায়াগোনাল রিলেশনশিপ ভালো করে বলব যে পিরিয়ডিক টেবিলে ডায়াগোনালি যারা এক্সিস্ট করে, যেমন বোরনের সঙ্গে অ্যালুমিনিয়াম, কার্বনের সঙ্গে সিলিকন, হ্যাঁ? এরা একই রকমের বিহেভিয়ার দেখায় যাকে বলে ডায়াগোনাল রিলেশনশিপ সেটা কিন্তু মেন্ডেলিয়েফের পিরিয়ডিক টেবিল দিয়ে এক্সটেন্ড করতে পারা যাচ্ছে না। আর the first element in each group shows drastically different properties. This cannot be explained by Mendeleev's periodic table. মানে তুমি ১ম যে এলিমেন্টটাকে দেখবে সেই এলিমেন্টের প্রপার্টি কিন্তু ওই গ্রুপের অন্যান্য এলিমেন্টের থেকে আলাদা। যেমন ধরো হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, হাইড্রোজেন প্রপার্টিটা আলাদা। তার পরের গ্রুপে চলে এসো 2 তে তোমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম সেখানে বেরিলিয়ামের প্রপার্টিটা আলাদা। তারপরের গ্রুপে চলে এসো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম সেখানে বোরনের প্রপার্টিটা আলাদা। বা হ্যালোজেনস এর ক্ষেত্রে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ফ্লোরিনের বিহেভিয়ারটা একটুখানি অন্যরকম। হ্যাঁ? তাহলে এই যে ১ম এলিমেন্টে কোন একটা ইয়েতে কোন একটা গ্রুপে ১ম এলিমেন্টের প্রপার্টি যে আলাদা হচ্ছে সেটাও কিন্তু মেন্ডেলিয়েফের পিরিয়ডিক টেবিল থেকে অত ভালো করে বোঝা যাচ্ছে না। ঠিক আছে? তাহলে চলো আমরা তাহলে এই ১ম আমি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট এবং মেন্ডেলিয়েফের পিরিয়ডিক টেবিল নিয়ে কিছু কথাবার্তা বললাম সেই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। তাহলে ১ম কথা হচ্ছে এলিমেন্টস কতগুলো আবিষ্কার হয়েছে। ২০২৪ সালের বইয়ে দেখছি ওটা ১১৮ দেওয়া আছে। হয়তো এখন ১১৯ ও হয়ে যেতে পারে। ঠিক আছে? সেটা একটুখানি ওটা ইনফরমেশনটা তোমার পাল্টাবে সেটা তোমার লেটেস্ট যখন তুমি পরীক্ষা দেবে তখন বুঝে নেওয়া যাবে এখন। তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিল তার আসার আগে যে পিরিয়ডিক টেবিল গুলো ছিল সেটা ডেবোনিয়ারের, পরে নিউল্যান্ডের, পরে হচ্ছে মেন্ডেলিভ এবং লুথার মেয়ারের। মেন্ডেলিভ বা লুথার মেয়ার যে পিরিয়ডিক টেবিলটা দিয়েছিল সেটা খুব ইম্পোর্টেন্ট এবং তার মতো করে সেই মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের জাস্ট তোমার যেটা পিরিয়ডিক ল যেটা সেটা হচ্ছে অ্যাটমিক ওয়েট বাড়ার সাথে হচ্ছে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি গুলো পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে ৩ টে মেরিটস আর মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে কতগুলো ডিমেরিটস এগুলো আমি উল্লেখ করলাম। তা দেখো এই পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে কিনা বলো? বলো। কি কিছু অসুবিধা আছে? হ্যালো? শুনতে পাচ্ছ? হ্যাঁ, স্যার। হ্যাঁ। হ্যাঁ, কিছু অসুবিধা আছে? মানে যা বলেছি কিছু প্রবলেম আছে? না, না। ঠিক আছে তো? না। আচ্ছা। কিন্তু একটু পড়তে হবে কিন্তু এটা একটুখানি জানি মানে এটা ইনফরমেটিভ কিন্তু এই ইনফরমেশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। মানে এমসিকিউ তে কোয়েশ্চেন দিয়ে দেবে যে বলল যে মানে ধরো এরকম বলল যে মানে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে যেটাকে একা বোরন বলা হয়েছিল তার এখন নাম হলো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। ৪ টে অপশন দিয়ে তোমার কারেক্ট অপশনটা লিখতে হবে।
বা যাকে অ্যালুমিনিয়াম বলা হতো তার এখন নামটা হলো, ওরা ৪ টা অপশন দিয়ে দিল তোমাকে লিখতে হবে। তারপরে তোমায় এরকম বলল যে ধরো আ নিচের কোন পেয়ারটা মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিল মেনে চলে না। বলে তোমাকে যেকোনো এই ৪ টে পেয়ার দেয়া আছে যেকোনো একটা তোমাকে বলে দিল। হ্যাঁ? তারপরে তোমার ধরো মেন্ডেলের পিরিয়ডিক টেবিল ডিফেক্টস এখানে এই এত ডিমেরিটস এর মধ্যে এইখানে ৯ টা থেকে ৩ টে পয়েন্ট দিল। আরেকটা পয়েন্ট অন্য জায়গা থেকে দিল। গিয়ে বলল যে এদের মধ্যে কোনটা হচ্ছে মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিলে ডিমেরিটস নয়। এরকমভাবে প্রচুর ছোট, ছোট এমসিকিউ তৈরি করতে পারা যাবে। দেন সেই ইনফরমেশন গুলো তুমি মাথায় রাখবে। চলো। আচ্ছা এবারে অনেকদিন পরে 1869 এ তোমার মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিল এসেছে। ১৯১৩ সালে বিজ্ঞানী মসলে একটা ভীষণ ইম্পোর্টেন্ট কাজ করলেন। মসলে এক্স-রে তৈরি করছিলেন। এক্স-রে কি করে তৈরি করা যায়? তিনি ১ম এ একটা এক্স-রে বিম যখন একটা অ্যাটমে ধাক্কা দিচ্ছেন, ধাক্কা দিলে কি হচ্ছে? না এক্স-রে বিমটা সে এই ভেতর থেকে মানে আউটার মোস্ট ইলেকট্রন নয়, মানে ইউভি ভিজিবল লাইট দিলে আউটার মোস্ট ইলেকট্রন বেরোয়। কিন্তু এক্স-রে এনার্জি খুব বেশি, তার পেনিট্রেশন পাওয়ার খুব বেশি বলে সে নিউক্লিয়াসের কাছাকাছি K, L বা M ইত্যাদি কোন একটা জায়গা থেকে আর ইলেকট্রনকে বের করে দেয়। এবার দেখো যখনই ধরো K সেল থেকে অর্থাৎ n = 1 সেখান থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। এই ফাঁকা জায়গাতে কি হবে? তার আপার লেভেল থেকে ইলেকট্রন সেখানে তোমার আসবে। এবার আপার লেভেল থেকে যখন ইলেকট্রনটা আসবে, ধরো n = ২ থেকে ৩ থেকে ৪ থেকে যখন ইলেকট্রনটা আসবে, তখন কি হবে? না সেই এক্সেস এনার্জি যে এনার্জিটা মানে নামার জন্য তো একটা এনার্জি তাকে ছেড়ে দিতে হবে। যে এনার্জিটা ছাড়বে সেটা হচ্ছে এক্স-রে রিজিয়ন এর হয় এবং তুমি এক্স-রে পাও। ঠিক আছে? এবং বিভিন্ন এলিমেন্টের ক্ষেত্রে কোথা থেকে ইলেকট্রনটা যাচ্ছে তার উপরে নির্ভর করে তুমি ক্যারেক্টারিস্টিক এক্স-রে পাও। অর্থাৎ তোমার এক্স-রে বিমের ফ্রিকোয়েন্সি থেকে তুমি বুঝতে পারবে যে এটা কোন এলিমেন্ট। ২ রকমের এক্স-রে হয়। একটা কন্টিনিউয়াস এক্স-রে বলা হয়, আরেকটা ক্যারেক্টারিস্টিক্স এক্স-রে বলা হয়। আমি এখানে ক্যারেক্টারিস্টিক এক্স-রে এর কথা বলছি। ক্যারেক্টারিস্টিক্স এক্স-রে পাওয়ার জন্য কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট আছে, ধরো গোল্ডের একটা এলিমেন্ট আছে। তুমি একটা এক্স-রে দিলে ভেতর থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। মানে কোর কোনো একটা অরবিট থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল বা কোর কোনো অরবিটাল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। ভ্যালেন্স নয়। ধরো n equal to মানে k থেকে একটা বেরোচ্ছে, তাহলে তোমার মানে n equal to 1 থেকে বেরোচ্ছে তখন ২, ৩, ৪ ৪, ৫ থেকে ওখানে আসবে। বা n equal to ২ থেকে যদি বেরোয় তাহলে ৩, ৪, ৫, ৬ থেকে ওখানে আসবে। এবং যখন আসবে সেই এক্সেস এনার্জিটাকে রেডিয়েশন ছেড়ে দেবে এবং সেটা এক্স-রে রেডিয়েশন। এই এক্স-রে রেডিয়েশন এর তুমি ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবে। ধরো k আলফা যদি তুমি বলো, সেটা হচ্ছে তোমার n equal to 1 এ নামবে n equal to ২ থেকে। k বিটা, k গামা। তাহলে ক্যারেক্টারিস্টিক এক্স থেকে কে যখন বলছি তার মানে বেসিক্যালি n equal to 1 এ নামবে, ২, ৩, ৪ ইত্যাদি, ইত্যাদি। আর n equal to ২ থেকে যদি ইলেকট্রনটা তুমি বের করে দাও, ৩, ৪, ৫, ৬ থেকে ইলেকট্রন আসতে পারে তখন L আলফা, L বিটা, L গামা ইত্যাদি তার নাম হবে। আচ্ছা এবারে এই যে এক্স-রে টা বেরোচ্ছে তার ফ্রিকোয়েন্সি স্কয়ার রুট টাকে যদি আমি প্লট করি, এটা দেখতে পাওয়া যাচ্ছে যে ওটা z এর সঙ্গে লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে এবং তিনি একটা ইকুয়েশন দিলেন যে √μ = a * z - সিগমা। যেখানে তোমার জেডটা হচ্ছে প্রোটনের সংখ্যা, হ্যাঁ? বা পরমাণুর ক্রমাঙ্ক। আর সিগমা একটা পার্টিকুলার কনস্ট্যান্ট যেটা ভেতরে আরো যেসব ইলেকট্রন আছে তাদের জন্য আসে, একে বলে স্ক্রিনিং কনস্ট্যান্ট। এই স্ক্রিনিং কনস্ট্যান্ট পরে আমাদের ডিটেইল আলোচনার জায়গা আছে। মানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে মসলে ১৯১৩ সালে যে বিখ্যাত ক্যারেক্টারিস্টিক এক্স এর যে এক্সপেরিমেন্ট টা করেছিলেন, তাতে দেখতে পাওয়া গেল যে এক্স-রে টা বেরোচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি স্কয়ার রুট টা তোমার ওই প মানে অ্যাটমিক ওয়েট এর উপর নির্ভর করছে না। তার বদলে হচ্ছে তোমার আ পরমাণুর ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার, হ্যাঁ? জেড এর উপরে নির্ভর করছে। এবং একটা শিফটিং থাকছে যেটা হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট সিগমা। তাহলে এইটা দেখার পরে যেটা লোকে বিশ্বাস করতে আরম্ভ করল, তাই তো? তাহলে এই যে ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি যেমন যে ক্যারেক্টারিস্টিক এক্স-রে পাওয়া যাচ্ছে তার ফ্রিকোয়েন্সি যেমন দেখতে পাচ্ছি। এটা তো অ্যাকচুয়ালি অ্যাটমিক ওয়েট এর উপর নির্ভর করে না। যেটা নির্ভর করে সেটা অ্যাটমিক নাম্বারের উপরে। তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিলে এটাই করা হলো। মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলটাকে মডিফাই করা হলো। কি বলা হচ্ছে? Okay, the physical and chemical properties of elements are the periodic functions of atomic number of elements. আগে যেটা atomic weight of the elements তার সঙ্গে ছিল, এখন হয়ে গেল atomic number of the elements বা প্রোটনের সংখ্যা Z তার সঙ্গে এটা যাচ্ছে। মানে তুমি পরে দেখেছো যে প্রোটনের সংখ্যাটাই অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট
কারণ কোন একটা পার্টিকুলার এলিমেন্টের নিউটনের সংখ্যা বিভিন্ন হয়ে যাওয়ার জন্য অ্যাটমিক ওয়েট বিভিন্ন হয়ে যেতে পারে। কিন্তু প্রোটনের সংখ্যা কোন একটা এলিমেন্টের জন্য ইউনিক এবং যতগুলো প্রোটনের সংখ্যা থাকবে তত ইলেকট্রন থাকবে এবং কেমিক্যাল প্রপার্টিজ গুলো কতগুলো ইলেকট্রন আছে তার উপরেই অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে। সেইজন্যে এই যে মডার্ন পিরিয়ডিক টেবল এ যেটা বলা হচ্ছে যে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি অফ এলিমেন্টস আর দ্য পিরিয়ডিক ফাংশন অফ অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্টস এইটা। তাহলে এটা মেন্ডেলিপের পিরিয়ডিক টেবলের থেকে তফাৎটা কি বুঝতে পারলে? এবং এইটা হওয়ার জন্যে যে ধরনের প্রবলেম গুলো মেন্ডেলিপের পিরিয়ডিক টেবল এ ছিল সেগুলো কিন্তু এক ধাক্কায় সলভ হয়ে যাচ্ছে। যেমন ধরো তুমি যে ডিমেরিজ গুলোকে দেখেছিলে আইসোটোপ গুলো এক জায়গায় জায়গা দেবো কি দেবো না, আইসোবার গুলোকে এক জায়গায় জায়গা দেবো কি দেবো না। তারপরে তোমার হচ্ছে ওই মেন্ডেলিপের পিরিয়ডিক টেবল কিছু এক্সেপশন পাচ্ছিল। মনে হচ্ছিল অ্যাটমিক ওয়েটটা হচ্ছে বেশি, তবু তাকে আগে জায়গা দেওয়া হয়েছে। কিন্তু অ্যাটমিক নাম্বারের রেসপেক্ট এ যদি দেখো তো সেইখানে দেখবে কোনো সমস্যা থাকছে না। হুম? তার মানে মেন্ডেলিপের পিরিয়ডিক টেবলের কিন্তু অনেক লিমিটেশনই হচ্ছে এখান থেকে মডার্ন পিরিয়ডিক টেবলে সেটা রিজলভ হয়ে যাচ্ছে। এবং এই মডার্ন পিরিয়ডিক টেবলটা কতগুলো পিরিয়ড বা পিরিয়ড নাম্বার আর কটা গ্রুপ থাকবে গ্রুপ নাম্বার সেটা ঠিক হয় কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন এর উপরে বেস করে। কারণ ফিজিক্যাল প্রপার্টি হয়তো কিছুটা কিন্তু কেমিক্যাল প্রপার্টি পুরোটাই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন এর উপর নির্ভর করে। সেখানে মডার্ন পিরিয়ডিক টেবলটা যেটা এই অ্যাটমিক নাম্বারের উপরে বেস করে করা হচ্ছে সেইখানে কিন্তু মূল যে জায়গাটা আমি পিরিয়ড গুলোকে কেমন করে ভাগ করব বা কতগুলো পিরিয়ড করব, কতগুলো গ্রুপ করব, হ্যাঁ? কতগুলো পর্যায় করব, কতগুলো শ্রেণী করব সেগুলো নির্ভর করছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্টস, হ্যাঁ? এবং তার মতো করে লং টার্ম মডার্ন পিরিয়ডিক টেবল তোমাকে পেতে হচ্ছে। আচ্ছা, মডার্ন পিরিয়ডিক টেবল ইজ ফর্মড অন দ্য বেসিস অফ ইলেকট্রনিক কনফিগারেশন। বলছে হাইয়েস্ট ভ্যালু অফ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে তার পিরিয়ড নাম্বার হয়ে যাবে। এটা তোমরা মাধ্যমিক লেভেলেও পর্যায় সারণী যে পড়েছো সেখানে দেখেছো। হাইয়েস্ট ভ্যালু অফ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে পিরিয়ড নাম্বার। আর নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন সেটা হচ্ছে গ্রুপ নাম্বার। মানে সর্ববহিঃস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে সেটা হচ্ছে তোমার গ্রুপ নাম্বার হয়। আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা কত সেটা অনুযায়ী পিরিয়ডিক সেটা হচ্ছে পিরিয়ডিক নাম্বার হয়। গাউস স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনটায় তুমি দেখতে আচ্ছা তার প্রথমে পিরিয়ড নাম্বার এবং গ্রুপ নাম্বার তুমি বুঝলে। আচ্ছা তারপরে ইলেকট্রনিক কনফিগারেশন এর উপরে বেস করে পিরিয়ডিক টেবিলকে বিভিন্ন ব্লকে ভাগ করা হয়। দেখতে হয় যে সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রনটা s অরবিটালে আছে কি নেই সেই মতো করে হচ্ছে s ব্লক এলিমেন্টস হয়। সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রনটা p অরবিটালে আছে কি নাই তার উপরে p ব্লক, ঠিক একই রকম ভাবে d ব্লক, f ব্লক এইরকম ভাবে নোমেনক্লেচারটা আসছে। তার মানে পিরিয়ডিক টেবিলে যে বিভিন্ন ব্লক s ব্লক, p ব্লক, d ব্লক, f ব্লক এগুলো পুরোটা আসছে হচ্ছে যে সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রনটা কোথায় আছে? s অরবিটালে নাকি p অরবিটালে নাকি d অরবিটালে নাকি f অরবিটালে। ঠিক আছে? তার মতো করে s ব্লক, p ব্লক, d ব্লক, f ব্লক। তাহলে কি হলো দেখো পিরিয়ডিক টেবিলে প্রথম কথা হচ্ছে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত তার মতো করে তার পর্যায় ঠিক হবে। হ্যাঁ? সেখানে যে ভ্যালেন্স ইলেকট্রনটা কত তার মতো করে গ্রুপ নাম্বার ঠিক হবে। এবং টোটাল পিরিয়ডিক টেবিলটাকে তুমি কতগুলো ব্লকে ভাগ করতে পারবে sp, d, f পুরোটা নির্ভর করছে যে আউটার মোস্ট ইলেকট্রনটা গাউস স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন এ আউটার মোস্ট যে তোমার অরবিটালটা আরকি, হ্যাঁ? সেটা কি? সেটা S না P না D না F তার মতো করে S ব্লক, P ব্লক, D ব্লক এবং F ব্লক আছে। ধরো তুমি একটা এক্সাম্পল দেখো তো সোডিয়াম। সোডিয়ামে টোটাল ইলেকট্রনের সংখ্যা ১১ টা মানে প্রোটনের সংখ্যা ১১ টা মানে ইলেকট্রনের সংখ্যাটা ১১ টা। এবার তার যখন ইলেকট্রনিক কনফিগারেশন লিখছো 1:2:2 2p6 3s1 এই যে 1:2:2 2p6 3s1 তাহলে এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মেক্সিমাম ভ্যালু কত? ৩। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মেক্সিমাম ভ্যালু যেহেতু ৩ তাহলে পিরিয়ড নাম্বারটা হয়ে যাচ্ছে ৩। আর গ্রুপ নাম্বারটা কত হচ্ছে? দেখো গ্রুপ নাম্বারটা এই সর্ববহিঃস্থ ইলেকট্রনের সংখ্যা যেহেতু ১ সেখানে গ্রুপ হচ্ছে 1 তার মানে সোডিয়ামের পজিশন কত হবে? পিরিয়ড 3 গ্রুপ 1 এ এবং এর যেহেতু সর্ববহিঃস্থ ইলেকট্রনটা s অরবিটালে আছে সেখানে একে বলা হবে s ব্লক এলিমেন্টস। ঠিক আছে? এটা হচ্ছে s ব্লক এলিমেন্টস। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার পিরিয়ডিক টেবিল। এই পিরিয়ডিক টেবিলটা একটুখানি ভালো করে দেখো। দেখো এই যে মডার্ন যে পিরিয়ডিক টেবিল মডার্ন পিরিয়ডিক টেবিলটার ২ রকমের পুরনো এক রকমের নোমেনক্লেচার হয়, নতুন এক রকমের নোমেনক্লেচার হয়। আচ্ছা পুরনো নোমেনক্লেচারে কি হয় দেখো 1 এ 2 এ 3 এ 4 এ 5 এ 6 এ 7 এ 8 এ আর মাঝে ট্রানজিশন এলিমেন্ট গুলোর জন্য হচ্ছে 3b 4b 5b 6b 7b 8b আর
তোমার এখানে 2b আরেকটা আছে। 2b টা এখানে আছে সরি। মানে 2b টা বলা হয়নি। মানে 2a, 2b, 3b, 4b, 5b, 6b, 7b, 8b হ্যাঁ? আর 1b, 2b টা বলতে ভুলে গেলাম। 1b, 2b মানে যেমন ধরো 1a, 2a থেকে একদম 8a পর্যন্ত আছে। আবার এখানে হচ্ছে তোমার 1b, 2b, 3b, 4b, 5b, 6b, 7b, 8b হ্যাঁ? 8b আর বলা হয় না 8 জাস্ট মানে 8b বললেই হবে। 8b বলা উচিত এখানে। b টা লেখা হয়নি। 8b এটা। আচ্ছা এখন কিন্তু এইরকমভাবে আর nomenclature টা করা হয় না। এখন সবটাই হচ্ছে ১ থেকে ১৮ পর্যন্ত টানা করা হয়। তাহলে ১ থেকে ১৮ তাহলে দেখো তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো যে মডার্ন যে পিরিয়ডিক টেবিলে গ্রুপের সংখ্যা ৭ টা। গ্রুপের সংখ্যা ৭ টা। মানে হরাইজন্টাল লাইন কটা আছে তার মধ্যে রো কতগুলো আছে সেটা হচ্ছে ৭ টা। হ্যাঁ? আর তোমার যেটা বলা হয় কলামের সংখ্যা যেটা হচ্ছে নাম্বার অফ গ্রুপস সেটা হচ্ছে ১৮ টা হয়। তাহলে এই যে পিরিয়ডিক টেবিলে দেখো আমি ১ আর ২ যদি তুমি কনসিডার করো ১ আর ২ এই দুজনকে এস ব্লক বলা হয়। কারণ ১ আর ২ এর সর্ববহিস্থ কক্ষে যদি তুমি দেখো তাহলে তোমার ইলেকট্রনটা s অরবিটালে আছে। সেখানে যেটাকে আগে বলা হতো 1 এ 2 এ বা এখন হচ্ছে ১ আর ২ এরা বেসিক্যালি s ব্লক। আচ্ছা এবারে ৩ এবারে এই যে ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ এই পর্যন্ত হচ্ছে ডি অরবিটালে যে ১ থেকে ১০ টা ইলেকট্রন থাকতে পারে। এই ৩ থেকে ১২ এদেরকে বলা হয় ডি ব্লক এলিমেন্টস। এরা সব ট্রানজিশন এলিমেন্টস। আগের দিন ট্রানজিশন এলিমেন্টস এর কথা বলেছিলাম। এবার ৩ থেকে ১২ হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। আবার ১৩ থেকে আপ টু ১৮ পর্যন্ত সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস। কারণ পি অরবিটালে ৬ টা ইলেকট্রন থাকতে পারে P1, P2, P3, P4, P5, P6 তাহলে ১৩ থেকে ১৮ হচ্ছে পি ব্লক এলিমেন্ট। তাহলে কি হলো দেখো। তাহলে ১ আর ২ হচ্ছে এস ব্লক এলিমেন্ট। ৩ থেকে ১২ পর্যন্ত ডি ব্লক এলিমেন্ট, ১৩ থেকে ১৮ হচ্ছে পি ব্লক এলিমেন্ট। এদের যদি ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, তো বাইরে কি ইলেকট্রনিক কনফিগারেশন তুমি দেখতে পাবে। কারণ আগের দিন ধরো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিংক এদের ক্ষেত্রে যখন দেখেছিলাম তুমি দেখেছো এটা D1 থেকে D10 পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে এসব ট্রানজিশন এলিমেন্ট। আবার বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন নিয়ে যদি দেখো বোরনের বাইরে একটা ইলেকট্রন, পি অরবিটালে একটা ইলেকট্রন, কার্বনের ২ টো, নাইট্রোজেনের ৩ টা, অক্সিজেনের ৪ টা, ফ্লোরিনের ৫ টা, নিয়নের তোমার ৬ টা। এটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। আর এইখানে দুটো জায়গা আছে দেখো। এইখানে একটা স্টার দেওয়া আছে, এখানে একটা স্টার দেওয়া আছে। এইখানে হচ্ছে তোমার বেসিক্যালি এফ অরবিটালে যে ১ থেকে ১৪ টা ইলেকট্রন থাকতে পারে তাদেরকে বলে ল্যান্থানাইড তাদেরকে এই একটা ঘরের মধ্যে সবাইকে ঢুকিয়ে দেওয়া হয় এখানে। আর তার ঠিক নিচে ৫ অরবিটালে যে ১ থেকে ১৪ টা ইলেকট্রন ঢুকতে পারে সবটাকে তোমার এই জায়গায় দিয়ে দেওয়া হয় যেটাকে বলে অ্যাক্টিনাইডস। অ্যাক্টিনাইডস গুলো ইউজুয়ালি রেডিও অ্যাক্টিভ হয়। হ্যাঁ? ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস তাদেরকে তোমার এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এই ল্যান্থানাইডস কারা? এইসব তোমার লিস্ট আছে। আর অ্যাক্টিনাইডস কারা? তার হচ্ছে তোমার লিস্ট আছে। ঠিক আছে? তাহলে এই যে মডার্ন পিরিয়ডিক টেবিলটা একটুখানি মানে তোমার যেটা করবে একটা পিরিয়ডিক টেবিল দেবে ৳৫ ৳১০ কিনতে পাওয়া যায়। তুমি অন্তত কিছুদিন তোমার পড়ার টেবিলে মানে পড়ার যে দেওয়ালে একটা বড় পিরিয়ডিক টেবিল মানে যেটা একটু দূর থেকে দেখতে পাওয়া যায়, সেই বড় পিরিয়ডিক টেবিলটা না একটু তুমি রাখবে। আমি পিরিয়ডিক টেবিল এখানে এটা আমি নিজে আ আঁকা একটা পিরিয়ডিক টেবিল যেখানে মানে পিরিয়ডিক টেবিলে কি হয় ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ গুলো লেখা থাকে। এখানে কিন্তু আমি সেটা লিখিনি। শুধু পিরিয়ডিক টেবিলটাকে বলেছি। কিন্তু অ্যাকচুয়ালি বইয়ে যদি কোন একটা পিরিয়ডিক টেবিল দেখো বা একটা পিরিয়ডিক টেবিল যদি তুমি একটা কেনো সেখানে কিন্তু দেখবে যে তাদের আয়নাইজেশন পোটেনশিয়াল, তাদের ইলেকট্রন অ্যাফিনিটি, তাদের ডেনসিটি, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন এইসব কিন্তু পিরিয়ডিক টেবিলের মধ্যে করা থাকে, আঁকা থাকে। তো সেই পিরিয়ডিক টেবিলটা তোমার চোখের সামনে তুমি রেখে দেবে। তাহলে এটা হবে যে তোমার ওইটাকে বারবার দেখতে থাকবে। বারবার দেখলে তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে। আচ্ছা পিরিয়ডিক টেবিল না এই মনে রাখবে কি করে? মানে পুরোটা মনে রাখা সম্ভব না। যখন যেটা পড়বে অটোমেটিক্যালি মনে থেকে যাবে। আচ্ছা ১ম এ তুমি ট্রানজিশন তোমাদের এই যে 1st সেমিস্টারে এবং 2nd সেমিস্টারে যেটা আছে ট্রানজিশন এলিমেন্টস গুলো নেয়। মানে ডি বা এফ ব্লক এলিমেন্টস নেয়। ডি, এফ ব্লক এলিমেন্টস আছে তোমাদের পরের সেমিস্টারে। মানে ইয়েতে 12 এ। ক্লাস 12 এর আবার পরের পার্টটা 2nd সেমিস্টারে। তোমার ট্রানজিশন এলিমেন্টস গুলো আছে। তাহলে তুমি এটা করতে পারো যে ১ম এ ট্রানজিশন এলিমেন্টস গুলো এখন ভুলে যাও। ভুলে গিয়ে এস এবং পি ব্লক এলিমেন্টস গুলোকে তুমি জাস্ট মনে রাখো। হ্যাঁ, তোমার এই যে হাইড্রোজেন আ আ তার যে গ্রুপটা বেরিলিয়ামের গ্রুপটা, এদিকে হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন এগুলো।
তাহলে এই 1 এ আর 2 এ যেটা 1 আর 2 বলা হতো সেটা S ব্লক এলিমেন্টস। আর তোমার 13 থেকে 18 যেটা 3A থেকে 8A পর্যন্ত সেটা হচ্ছে তোমার P ব্লক এলিমেন্ট। যখন মনে রাখবে, মনে রাখার সময় তুমি সবসময় ভার্টিক্যালি অর্থাৎ শ্রেণী বরাবর মনে রাখবে। কারণ শ্রেণী বরাবর মনে রাখলে যেটা সুবিধে যে একই শ্রেণীতে বা একই তোমার গ্রুপে এলিমেন্টস গুলোর প্রপার্টি গুলো একই রকমের হয়। তা তোমার পক্ষে সুবিধা হবে। দেখো হরাইজন্টালি মনে রাখবে তুমি ভার্টিক্যালি মনে রাখো। কি হচ্ছে দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, আর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, র্যাডন। তাহলে এইগুলো মনে রাখো। তাহলে কটা মনে রাখলে দেখো? এইখানে তোমার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ আর এইখানে হচ্ছে তোমার ৬ টা ৬ টা করে এখানে ৭ টা এখানে ৭ টা না ৬ টা। তাহলে বাকিগুলো ৬ টা ৫ টা করে আছে এখানে সরি। এখানে ৬ টা হলো। ৩ তিনে ৬ টা। ৭ আছে ১৩ এখানে ১, ২, ৩, ৪, ৫, ৫ ৫ ২৫ ১৩ আর ২৫ হলো ৩৮ আর এখানে হয়ে গেল তোমার আরো ৬ ৩৮ আর ৬ কত? ৪৪ এই ৪৪ টা তোমার সবসময় মনে থেকে যাবে। এই ৪৪ টা ১ম এ তুমি মনে করো। তারপরে আমি আরো কিছু মনে রাখার চেষ্টা মানে ১০৫ টা বা ১১৮ টা যে কটা এলিমেন্ট আছে সবাই তো মনে রাখা সম্ভব নয়। তাহলে এই কটা কিন্তু তোমার ১ম এই মনে থেকে যাবে। হ্যাঁ? মানে এটা দেখো একদম মুখস্থ। মানে আমিও বারবার যখন তখন এটা মুখস্থ বলতে পারি। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রাডন। তাহলে এই কটা ১ম এ তুমি মুখস্থ করে ফেলবে। তারপরে দেখো আগের দিন যখন আমি ইলেকট্রনিক কনফিগারেশন বলেছিলাম, তখন অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে, সাথে ১ থেকে ৩০ পর্যন্ত বলে দিয়েছিলাম। তো ১ থেকে ৩০ পর্যন্ত যখন বলেছিলাম তখন এই যে ট্রানজিশন এলিমেন্ট গুলো ছিল স্ক্যান্ডিয়াম থেকে জিংক এটা আমি বলে দিয়েছিলাম। মানে তোমার D1 থেকে D10 পর্যন্ত স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিংক। তাহলে দেখো আরো তুমি অ্যাডিশনালি ১০ টা বললে। আগে বলেছিলাম ৪৪ টা আর ১০ এ ৫৪ টা। এইটা আমার সবাইয়ের মনে রাখার দরকার। তাহলে পিরিয়ডিক টেবলে তুমি ১০৫ টা মনে রাখার দরকার মানে ইনিমিয়াল নয়। ১ম এ হচ্ছে তোমার এই যেটা একদম S ব্লক এবং P ব্লক। S ব্লকে এখানে তোমার এই ৭ টা আর ৬ ১৩ টা আছে। আর P ব্লকে বাকিগুলো 31 থাকবে। ৫ টা ৩০ থাকে ৩১ 31 আছে। এগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। আর এটা বলে ট্রানজিশন এলিমেন্ট এর মধ্যে 3D যে সিরিজটা সেটা তোমার দেখবে মুখস্থ হয়ে যাবে। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিংক এগুলো। এছাড়া এর পরে যখন ডি ব্লক এবং এ ব্লক পড়বে না, তখন না তাদের প্রপার্টিজ এর মধ্যে ক্লাসিফিকেশন পাবে। যেমন কপারের সঙ্গে জিংক, ক্যাডমিয়াম, মার্কারি তাদের একই রকমের প্রপার্টি। কপার, সিলভার, গোল্ড একই রকমের প্রপার্টি। নিকেল, প্যালাডিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম তাদের একই রকমের প্রপার্টি। হ্যাঁ? কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম একই রকমের প্রপার্টি। আয়রন, রুথিনিয়াম, অসমিনিয়াম একই রকমের প্রপার্টি। মানে এই ধরনের প্রপার্টির কিছু, কিছু মিল পাবে। সেইখান থেকে দেখবে অটোমেটিক্যালি আরো ৬ টা তোমার মনে থেকে যাবে। তোমার নিশ্চয়ই মানে ধরো এই ক্যাডমিয়াম, মার্কারি, সিলভার, গোল্ড, প্লাটিনাম, প্যালাডিয়াম এগুলো টাংস্টেন, মলিবডিনাম, এই যে কতগুলো জিনিস এইগুলো দেখবে তুমি ন্যাচারালি তুমি পড়ো। হ্যাঁ? মানে তোমার মানে তোমাকে আরো ৬ টা তুমি অনেক আগে থেকেই জানো। দেখো তোমাকে হয়তো মানে পরপর করে কতগুলো জানো লিখতে বলা হয়নি। কিন্তু তুমি ৭, ৮, ৯, ১০ এর যে নলেজ তাতে তুমি কি ক্যাডমিয়ামের কথা বা মার্কারির কথা বা সিলভারের কথা বা গোল্ডের কথা বা প্লাটিনাম বা প্যালাডিয়াম এগুলো কি শোনোনি? সার্টেনলি শুনেছ। হ্যাঁ? টাংস্টেনের কথা তুমি সার্টেনলি শুনেছ। মলিবডিনামের কথাও তুমি শুনে থাকতে পারো। এগুলো। এছাড়া ধরো ইউরেনিয়াম, থোরিয়াম এদের নাম তুমি অবশ্যই শুনেছ। রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়াম, থোরিয়াম এদের নাম তুমি অবশ্যই শুনেছ। আমি বলছি না যে তোমার সবকটাই তোমার মাথায় আছে। কিন্তু দেখো তুমি ৬০-৬৫ টা কিন্তু তোমার অবলীলায় মাথায় আছে। তো সেইগুলো পিরিয়ডিক টেবিলটা তুমি দেখো এবং তুমি চেষ্টা করো না যে প্রত্যেক দিনে ১ টা ২ টো করে নতুন তোমার তৈরি করতে। হ্যাঁ? মানে এক্ষুনি মুখস্থ হয়তো হয়ে যাবে না। আমার যেমন মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ? তোমার হয়তো বারবার দেখতে, দেখতে মুখস্থ হবে। কিন্তু আমি যে কটা বললাম ওই কটা অন্তত একটু মুখস্থ রাখার চেষ্টা করো আরকি। ঠিক আছে? তা পিরিয়ডিক টেবিলটা বারবার দেখতে হবে।
দেখে না তোমার একটা আইডিয়া তৈরি করতে হবে, কারণ পিরিয়ডিক টেবিল থেকে অনেক কিছু পাওয়া যায়, এবং যেটা বিভিন্ন এমসিকিউ আছে যেখানে বললো আয়নাইজেশন পোটেনশিয়ালের অর্ডার বললো, ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার বললো, ইলেকট্রন কনফিগারেশন অর্ডার বললো, ডেনসিটির অর্ডার বললো, তাহলে এই ধরনের যে কোশ্চেন গুলো থাকে সেটা কিন্তু পিরিয়ডিক টেবিলটাই একটা বইয়ের মতো, ওইটা চোখে থাকলে কিন্তু ওইখানে ডেটাগুলো দেখে পরিষ্কার বলে নিতে পারে। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল? ঠিক আছে, তাহলে দেখো এই যে মানে মসলেস ওয়ার্ক, সেখান থেকে মডার্ন পিরিয়ডিক ল, সেখান থেকে তোমার মডার্ন পিরিয়ডিক টেবিলে কতগুলো রো, কতগুলো কালাম, এবং সেটা ইলেকট্রনিক কনফিগারেশনের রেসপেক্টে তার পজিশনটা কেমন করে ঠিক হচ্ছে। তোমার প্রিন্সিপাল কোয়ান্টামের ম্যাক্সিমাম ভ্যালুটা হয়ে যাবে পিরিয়ড নাম্বার, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হয়ে যাবে গ্রুপ নাম্বার, আর আউটার মোস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে আছে সেই মতো করে এস ব্লক না পি ব্লক না ডি ব্লক না এ ব্লক তুমি পেলে। এই পিরিয়ডিক টেবিলটাকে দেখবে, পিরিয়ডিক টেবিল থেকে তোমাকে কতগুলো আমি জাস্ট যেগুলো মনে রাখবে, হ্যাঁ, সেই ইনফরমেশন গুলোর কথা বললাম, তুমি সেটা ওই একটা বাড়ি একটা অবশ্যই পিরিয়ডিক টেবিল একটা কিনবে, যেকোনো বইয়ের দোকানে পেয়ে যাবে। হ্যাঁ, ওই তোমার ৳2 ৳5 দাম নেবে। সেটা একটু আঠা দিয়ে ভালো করে তুমি চিটকে দিলে, একটু বড় নেবে আরকি। এটা মানে খাতার পাতার মতো না, বেশ বড়। মানে A4 মানে এই ইয়ের মতো, মানে আর্ট পেপারের মতো আরকি। বড় একটা ইয়ে তুমি ঝুলিয়ে রাখবে তোমার পড়ার টেবিলের সামনে একদম। ঠিক আছে? আচ্ছা। এবারে কথাটা হচ্ছে যে দেখো, হ্যালো? কিছু বলছো? হ্যাঁ, স্যার ওই অ্যাক্টিনাইডস এর পরেরগুলো কি লেখা রয়েছে? হ্যাঁ, অ্যাক্টিনাইডস এর পরেরগুলো কি লেখা রয়েছে? অ্যাক্টিনাইডসই লেখা আছে তো। অ্যাক্টিনাইড সিরিজ। অ্যাক্টিনাইড সিরিজ, ল্যান্থানাইড সিরিজ। ঠিক আছে? হ্যাঁ, না উপরে এভাবে ইউএন কিউ এই তো ইউএন কিউ ইউএন এটা আসছে। এটা এবারে জাস্ট এটাতেই আসছে। না এবারে এটাই আসছি। এবারে এটাই আসছি। তুমি দেখো মানে এলিমেন্ট তো আবিষ্কার হয়েই যাচ্ছে। এবারে ধরো নতুন যে এলিমেন্টটা আবিষ্কার হবে তার নাম কি হবে? এবার নাম নিয়ে না প্রচন্ড ডিবেট হয়েছে বিভিন্ন সময়। মানে কেউ কে যে আগে আবিষ্কার করছে তার নিজের নাম অনুযায়ী নাম হতো। তারপরে কোন দেশ থেকে ১ম এটা বেরোচ্ছে সেই দেশের অনুযায়ী নাম হতো। হ্যাঁ? এবারে এইগুলো করতে দেখা যাচ্ছে যে কোন একটা এলিমেন্ট ধরো একটা দেশে আবিষ্কার হয়েছে। অ্যা অ্যা মানে সেই একই এলিমেন্ট হয়তো একই সময় অন্য একটা দেশ আবিষ্কার করেছে। তাহলে এবারে কোন দেশের নামটা যাবে বা কোন লোকের নামটা যাবে এই নিয়ে সব কনফিউশন হয় বলে IUPAC যেটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তারা এই ১০০ অনওয়ার্ডস যে সমস্ত এলিমেন্টস গুলো তাদের একটা IUPAC নোমেনক্লেচার অলরেডি করে রেখেছে। তুমি স্পেশাল নাম ঠিক আছে দিলে, কিন্তু মানে ওই ছেলে জন্মানোর আগে ছেলের নাম ঠিক করে রাখে না? হ্যাঁ? ঠিক একই রকমভাবে 100 অনওয়ার্ডস যে সমস্ত এলিমেন্টস গুলো আছে তার একটা IUPAC নোমেনক্লেচার অলরেডি দেওয়া আছে। আচ্ছা, IUPAC নোমেনক্লেচার অফ ট্রান্স অ্যাক্টিনয়েড এলিমেন্ট, মানে ওই অ্যাক্টিনাইড গুলো তারপরে যে এলিমেন্ট গুলো আছে তাদের জন্য। মানে ১০০ অনওয়ার্ড। আচ্ছা, এবারে ধরো অ্যাটমিক নাম্বারটা কত? ১০০ বা ১০১ বা ১০২ বা ১০৩ হবে তো? তার জন্য বেসিক্যালি কি হচ্ছে ওই নাম্বারটা লাগবে। মানে 0 থেকে 9 পর্যন্ত কোন একটা নাম্বার লাগবে। তাহলে ১০৯ যখন বলছি ১ লাগছে, 0 লাগছে, ৯ লাগছে। বা তুমি যদি ১১২ বলো ১ লাগছে, ১ লাগছে, ২ লাগছে। তাহলে 0 থেকে ৯ পর্যন্ত এই নাম্বার গুলোকে ১ম এ এইভাবে বলা হচ্ছে। 0 মানে নীল, ১ মানে উন, ২ মানে বাই, বানানগুলো খেয়াল রাখবে। ৩ মানে ট্রাই, ৪ হচ্ছে কোয়াড, ৫ হচ্ছে পেন, ৬ হচ্ছে হেক্স, ৭ হচ্ছে সেপ্ট, ৮ হচ্ছে অক, ৯ হচ্ছে এন। তাহলে এইটা ১ম এ মেমোরাইজ করো। মানে মুখস্থ করে ফেলতে হবে। ০ থেকে ৯ পর্যন্ত কি নামে ডাকা হচ্ছে? নীল, উন, বাই, ট্রাই, কোয়াড, পেন, হেক্স, সেপ্ট, অক, এন। এবারে তুমি যেটা করবে ওই নাম্বার গুলোকে দিয়ে শেষে একটা IUM জুড়ে দেবে। এমনিতে যে সমস্ত এলিমেন্ট গুলো পাওয়া যায় ওই ১০০ র পরে তারা ইউজুয়ালি মেটাল হয়। আর মেটালের ক্ষেত্রে না সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, স্ট্রনশিয়াম, সিজিয়াম, তাহলে ওই যে IUM দিয়ে শেষ হয় সেইজন্য বলা হলো IUPAC নোমেনক্লেচার, শেষে তুমি IUM টা জুড়বে। এবারে যদি বাই আর পরে এবারে শেষটা ২ থাকে, বাই থাকে, তারপরে আইওম হলে ২ টো আই থেকে ১ টা আই থাকবে। বা ট্রাই আইওম হলে ২ টো আই থেকে ১ টা আই থাকবে। বা ইন ৯ এর জন্য ইন আর নীলের জন্য 0, যদি ৯ এবং 0 পরপর থাকে তা ২ টো এন এর বদলে তুমি ১ টা এন, মানে এখানে ENN, NIL, তাহলে এখানে কিন্তু এই ৩ টে এন হবে না, ২ টো এন তোমাকে লিখতে হবে। একটা এন তখন বাদ চলে যাবে।
তাহলে বাই এর পরে আইএম যুক্ত হলে দুটো আই থাকবে না, একটা আই থাকবে, বা টাই এর পরে আইএম যুক্ত হলে দুটো আই থাকবে না, একটা আই থাকবে। আর এন তারপরে নীল যদি জোড়ে তাহলে দুটো এন, মানে ৩ টে এন থাকবে না, এখানে দুটো এন থাকবে। ঠিক আছে? আর ফার্স্ট লেটার মাস্ট বি ক্যাপিটাল এ। সিম্বল যখন লিখবো ফার্স্ট লেটারটা ক্যাপিটাল এ হবে। তাহলে এবারে দেখো ১০৪ ধরো অ্যাটমিক নাম্বার কারো আছে। তাহলে তার নাম কি হবে? ১০০ র জন্যে মানে ১ম নামটা বলেছিলাম ক্যাপিটালে হবে। তাহলে ১০০ র জন্যে ০ র জন্যে নীল, আর ৪ এর জন্যে কোয়াড, তার সঙ্গে একটা আইইউএম যোগ। তাহলে নীল কোয়াড্রিয়াম। তার সিম্বলটা কি হবে? ১০৪ এর জন্য ইউএনকিউ। ১০৫ হলে ১ এর জন্য হচ্ছে ০ এর জন্য হচ্ছে নীল, আর ৫ এর জন্য পেন, তার সঙ্গে আইএম। নীল পেন্টিয়াম, ইউএনপি। ১১২ হলে উন উন বিয়াম, ইউইউবি। ১১৯ হলে উন দুটো এক আছে, উন উন এনিয়াম, ইএনএনআইইউএম। তার সিম্বলটা হচ্ছে ইউএনএন। দেখো এইখানে এই পিরিয়ডিক টেবিলে এইটাকে করা হচ্ছে। এই যে ইউএনকিউ, হ্যাঁ? মানে এটা ১০৪ আরকি বেসিক্যালি। ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯, ১১০, হ্যাঁ? উন উন নিলিয়াম, হ্যাঁ? উন উন উনিয়াম ১১১, নীল বিয়াম, নীল ট্রিয়াম, নীল কোয়াড্রিয়াম, নীল পেন্টিয়াম, নীল হেক্সিয়াম, নীল সেপ্টিয়াম, নীল অক্টিয়াম। ১১৮ পর্যন্ত এখানে দেখো লেখা আছে। আপ টু ১১৮ পর্যন্ত আমার লেখা আছে। তার মানে যখন তোমার ১০০ র উপর অ্যাটমিক নাম্বার হবে তখন তার আইইউপ্যাক নোমেনক্লেচারটা, তার করার নিয়মটা তুমি বুঝতে পারলে? হ্যাঁ? তাহলে মানে বুঝতে পারছো তো? আমি আম যেভাবে বলছি, তোমার কোন একটা এলিমেন্ট, তার ধরো তোমাকে যদি আমি এখনই বলতে বলি, ধরো লেটস সে ১১৪ কোন একটা অ্যাটমিক নাম্বার ১১৪, তার নাম কি হবে? আইইউপ্যাক নাম কি হবে? বল সত্যজিৎ বল। ১১৪ অ্যাটমিক নাম্বার, তার আইইউপ্যাক নোমেনক্লেচার কি হবে? হ্যাঁ? শুনছিস? কিরে? হ্যাঁ, আছিস তোরা? হ্যাঁ, বল। কোয়াড্রিয়াম। হ্যাঁ, এটা। আচ্ছা ২২১ যদি হয়, কে বলবি? প্রীতম বল। প্রীতম মান্না বল, প্রীতম মান্না বল। ২২১, হ্যাঁ? তার নাম কি হবে? প্রীতম মান্না আছিস? বল ২২১ কি হবে? হ্যাঁ, ঠিক আছে। তো সেই মতো করে সিম্বল লিখবে। সিম্বল লেখার সময় ১ম টায় তোমার ক্যাপিটালে লিখতে হবে। হ্যাঁ? চলো। আচ্ছা। এবার আমি কতকগুলো প্রবলেম দিচ্ছি জাস্ট। হ্যাঁ? সেই প্রবলেম গুলো আমরা করার চেষ্টা করব। তাহলে আমি যতটুকু বললাম তার উপরে বেস করে কিছু প্রবলেম, মানে এর পরের দিন আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ করব। পিরিয়ডিক টেবিলটা আমি বললাম। তারপরে আমি পরপর করে আসছি আরকি। মানে তোমার টেনশনের কিছু নেই। অল্প করে অল্প করে কোয়েশ্চেন করা যায়। আচ্ছা, কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। বলছে এলিমেন্টস A, B, C, D, E, F have the following electronic configuration. এবারে আগের দিন ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় বলেছিলাম ইনার গ্যাসটাকে লিখে আউটার মোস্টটাকে লিখলেই চলবে। হ্যাঁ? বলছে state the group number of each of these elements and mention which of these belong to the same group. তাহলে এদের প্রত্যেকের তোমার কি করতে বলছে? গ্রুপ নাম্বার বলতে বলছে। গ্রুপটা কত বলতে বলছে শুধু। এবং তারা এদের মধ্যে কোনগুলো হচ্ছে সেম গ্রুপে থাকছে। মানে পিরিয়ড বলতে বলছে না। জাস্ট সিম্পলি পিরিয়ড চাইলে বলতেই পারো। হ্যাঁ? আমি বরং একটু বেশিই বলছি। তাহলে পিরিয়ড নাম্বার বলো, গ্রুপ নাম্বার বলো, এবং এদের মধ্যে কারা সেম গ্রুপে থাকছে সেটা তোমায় দেখতে হবে। তাহলে ধরো আমি জাস্ট এইভাবে যদি তোমায় লিখি, ১ মিনিট। তাহলে এখানে হচ্ছে তোমার এলিমেন্টস, এখানে হচ্ছে পিরিয়ডটা কোনটা, এখানে হচ্ছে গ্রুপ কোনটা।
বলো এ তার পিরিয়ড কত বলো, গ্রুপ কত বলো? বলো এ তার পিরিয়ড কত, গ্রুপ কত? এই যে এ তার ইলেকট্রনিক কনফিগারেশন বলে দেওয়া আছে, তার পিরিয়ড কত হবে, গ্রুপ কত হবে সেটা বলো। গ্রুপ মানে এতে বলছো 18, তাই তো? মানে এই গ্রুপটা আগে বলছো, আচ্ছা। আর পিরিয়ড? পিরিয়ড 2, ঠিক আছে। নেক্সট বি, এটা বেসিক্যালি নিয়ন, হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি নিয়ন বোঝানো হচ্ছে। বি পিরিয়ড কত আর গ্রুপ কত? বল তাড়াতাড়ি। গ্রুপ কত হবে, 18 হবে? পিরিয়ডটা বলো প্রথমে, পিরিয়ড কি বলো? পিরিয়ড 3, আর গ্রুপ কি হবে? গ্রুপ 1। আউটার মোস্ট ইলেকট্রন যেটা সেটাই তার গ্রুপ না? আচ্ছা এবারে সি বলো, পিরিয়ড কত? বল তাড়াতাড়ি বল। সি। আর গ্রুপ? আরে ভালো করে দেখ একটু ঠিক করে। আরে কি করছে বলতো, আউটার মোস্ট ইলেকট্রন যেটা সেটাই তার তো গ্রুপের সংখ্যা হয়ে যাচ্ছে। কত হবে এটা? CS2 3p1 হলে কি হয়? 13, এক্স্যাক্টলি 13। মানে তোকে ওই বলেছিলাম না, এই যে যখন এই পিরিয়ডিক টেবিলটা যখন দেখলি তুই, এইখান থেকে এই যে তোমার 1 1 2 তারপরে 13 তে চলে যাবে। আর মাঝের গুলো হচ্ছে ডি ব্লকের জন্য, ঠিক আছে? তোমার এই যে এখানে হচ্ছে 1 এসে দেখো এখানে কি হচ্ছে, এক মিনিট। দেখ এটা মানে এই যে মানে 1 নম্বর এবং 2 নম্বর, তোমার 1 নম্বর এবং 2 নম্বরে বাইরের কক্ষে S1 S2, তার জন্য 1 আর 2 হলো। তারপরে হচ্ছে এস ভর্তি হয়ে গেছে, এবারে পি তে একটা নাকি দুটো নাকি তিনটে নাকি চারটে নাকি পাঁচটা নাকি ছটা, তার মতো করে তোমার যথাক্রমে 13 14 15 16 17 18 হবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এটা 13 একদমই। তারপরে ডি এর কি হবে? ডিটা কোনটা? পিরিয়ড কত? 1, আর গ্রুপও 1, তাই তো? 1s1। তারপর ই, ই বলো, পিরিয়ড কত? পিরিয়ড পিরিয়ড 4, তাই তো? আর গ্রুপ কত? ঠিক করে দেখো, 3d5 4s1, হ্যাঁ, 3d5 4s1, এটাকে একটুখানি গুছিয়ে নিলে 4s2 3d4 হয়ে যাচ্ছে, তাহলে এটা 6 হয়ে গেল। 6 মানে ডিটা হচ্ছে রিজার্ভ পদ 3 থেকে 12 পর্যন্ত। 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে তোমার এ থাকবে। 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে তোমার থাকবে এ তোমার কি বলে ডি ডি ব্লক। আচ্ছা এবারে এইখানে একটা জিনিস বলি, এটা কিন্তু 3d5 4s1 আছে। এটা অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে 4s2 3d4 হিসেবে লিখতে হবে, কারণ যখন তুমি আলটিমেটলি লিখবে, হ্যাঁ, তাহলে 4s2 তার মানে হচ্ছে কি হচ্ছে না, তোমার ডি তে 4টে ইলেকট্রন, তাহলে ডি তে দেখো তোমার একটা ইলেকট্রন থাকলে হচ্ছে তোমার 3, দুটো হলে 4, তিনটে হলে 5, চারটে হলে 6, তার মানে এটা বেসিক্যালি হচ্ছে তোমার 6। নেক্সট হচ্ছে এফ। এফ এর পিরিয়ড হচ্ছে 6, গ্রুপ কত হবে? 6, তাই তো?
6 হবে 5d4 6s2। ডি তে তো 4টে আছে না? তা 3 4 5 6 6 হবে না? বুঝতে পারলে? হলো? বোঝা গেছে? কি কোনো কিছু বুঝতে পারা যায়নি নাকি? এটা এ তো হ্যাঁ ই তো দেখো ই এর যে ইলেকট্রনিক কনফিগারেশনটা সেটা কি আছে না আর্গন 3d5 4s1 আছে তো। এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন বলো তো দেখি, এলিমেন্টটা কি বলতে পারবে? ক্রোমিয়াম তো এটা, তাই না? বুঝতে পেরেছো? এটা তো ক্রোমিয়াম। হ্যাঁ, মানে আর্গনে কটা ইলেকট্রন থাকে? 18টা। আর তারপরে আরো 6টা এলো 24টা, তাহলে এটা ক্রোমিয়াম। আচ্ছা, ক্রোমিয়ামে যখন তুমি গ্রুপে তুমি লিখবে না, তখন এটাকে তোমাকে লিখে নিতে হবে 4s টাতে 4s এ তোমার 2টো ইলেকট্রন থেকে যাচ্ছে, আর এখানে 3d তে থাকছে 4টে ইলেকট্রন। মানে আমি গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন লেখার জন্য 4s এ একটা 3d তে 5 করি। কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, s গুলো প্রথমে তো ভর্তি হবে 4s2, তারপরে 3d তে 4টে ইলেকট্রন, 3d 4টে ইলেকট্রন। তা 3d তে যদি 4টে ইলেকট্রন থাকে তাহলে খেয়াল করে দেখো, এই দেখো ক্রোমিয়াম, এই হচ্ছে ক্রোমিয়ামের জায়গা, দেখতে পাচ্ছ? এই যে ক্রোমিয়ামের জায়গা, এই যে ক্রোমিয়াম। হ্যাঁ, এই দেখো 6 নম্বরে ক্রোমিয়াম। ঠিক আছে? বুঝতে পারলে? এটা হচ্ছে গ্রুপ 6 এ হবে। হয়েছে? তারপর যে স্টেট দ্য গ্রুপ নাম্বার অফ ইচ অফ দিস এলিমেন্টস এন্ড মেনশন হুইচ অফ দিস বিলংস টু দ্য সেম গ্রুপ। সেম গ্রুপে কে কে আছে দেখো, বি আর ডি, বি আর ডি আর ইন দ্য সেম গ্রুপ। আর কে কে সেম গ্রুপ আছে? ই আর এফ। ও বি আর ডি লিখতে গেলাম, এখানে বি আর বি হয়। বি আর ডি আর ইন দ্য সেম গ্রুপ। আর কে কে আছে তোমার ই অ্যান্ড এফ। ই অ্যান্ড এফ এরা হচ্ছে আর ইন দ্য সেম গ্রুপ। হ্যাঁ, বি অ্যান্ড ডি আর ইন দ্য সেম গ্রুপ, আর ই আর এফ আর ইন দ্য সেম গ্রুপ। বুঝতে পারলে কেমন করে হলো? এবার এই পরেরটা বলো। দ্য এলিমেন্ট উইথ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 4s 3d2 4s2। এটা 4s2 3d2। হ্যাঁ, তাহলে এইটার জন্য তোমায় কি বলেছে? পিরিয়ড বলো, গ্রুপ বলো, আর ব্লক বলো, আর আইডেন্টিফাই দ্য এলিমেন্ট। তাহলে পিরিয়ড কত? পিরিয়ড 22। পিরিয়ড হচ্ছে 4। গ্রুপ কত? গ্রুপ গ্রুপও 4। আর কি বলেছে? ব্লক কি হবে? ডি ব্লক। আর এলিমেন্টটা কি? তুই কি দেখলি? কটা ইলেকট্রন দেখলি? 22টা। কে হবে? ক্যালসিয়াম 20টা, তারপরে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম। টাইটেনিয়াম। ঠিক আছে? যার ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 22টা। হলো? নেক্সট পরেরটা এসো। বলছে দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ 11। প্রেডিক্ট দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন ইটস অ্যাটমস, its valency, its group number, whether it is a metal or non-metal, the nature of oxide formed by it, the formula of its chloride.
মানে আমি যে পরের কোশ্চেন গুলো এখানে দিয়েছি, পরের কোশ্চেন গুলো যদি এখনো পড়ানো হয়নি, হ্যাঁ? কিন্তু তুমি জানো আরকি। হ্যাঁ? তাহলে একের পর এক দেখো, তাহলে ১ম টা কি বলেছে? অ্যাটমিক নাম্বার 11 মানে বেসিক্যালি সোডিয়াম, তাই না? তাহলে তার যদি ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, কি হবে? না 1s2, 2s2, 2p6, 3s1, তো ১১ টা ইলেকট্রন থাকলে তার ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? এটা তো? এটা তোমার ইলেকট্রনিক কনফিগারেশন হলো। এবারে তুমি সব করতে পারবে। তাহলে ১ম টা নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? ১ টা, তাই তো? এর ভ্যালেন্সি কত হবে? সে তো একটা ইলেকট্রন ছেড়ে দিয়েই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনে ফিরে আসবে। তার ভ্যালেন্সি কত হবে? সে একই হবে। গ্রুপ নাম্বার কোনটা? একই হবে। এ এ এই এটা মেটাল না নন মেটাল? সোডিয়াম কি মেটাল না নন মেটাল? মেটাল। তারপরে কি আছে? তারপরে দ্যা নেচার অফ অক্সাইড ফর্ম সোডিয়াম অক্সাইড কি হয়? কি অক্সাইড? অ্যাসিডিক অক্সাইড না বেসিক অক্সাইড? বেসিক অক্সাইড। আর তার এর সংকেতটা কি হবে? দ্যা ফর্মুলা অফ ইচ ক্লোরাইড সেটা কি? NaCl হলো? এটা। তারপর নেক্সট চলে এসো। How can the valency of an element can be determined if its electronic configuration is known? What will be the valency of an element of atomic number 9? How can the valency of an element be determined if its electronic configuration is known? ভ্যালেন্সি কি দিয়ে ঠিক হবে? ইলেকট্রনিক কনফিগারেশন জানলে ভ্যালেন্সি কি করে ঠিক করতে হয়? সবসময় হচ্ছে নাম্বার অফ unpaired electrons in its outermost shell in the ground state or excited state. মানে গ্রাউন্ড স্টেটে বা এক্সাইটেড স্টেটে তার সর্ববহিঃস্থ কক্ষে কতগুলো আনপেয়ার ইলেকট্রন থাকে সেটা হচ্ছে ভ্যালেন্সি হয়। ঠিক আছে? এই যে হাউ ক্যান দ্য ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট বি ডিটারমাইন্ড ইফ ইটস ইলেকট্রনিক কনফিগারেশন ইজ নোন। ইলেকট্রনিক কনফিগারেশনটাকে লেখো, দেখো সর্ববহিঃস্থ কক্ষে কতগুলো আনপেয়ার ইলেকট্রন আছে। যতগুলো আনপেয়ার ইলেকট্রন থাকবে সেটা গ্রাউন্ড স্টেটে হতে পারে অথবা তোমার এক্সাইটেড স্টেটে থাকতে পারে। সেইটা হয়ে যাবে তার ভ্যালেন্সি। ঠিক আছে? হয়েছে কথা? মানে সবসময় গ্রাউন্ড স্টেট ভাবলে হবে না। কার্বনের সর্ববহিঃস্থ কক্ষে ৪ টে ইলেকট্রন আছে। তার ভ্যালেন্সি ৪, কিন্তু সে ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায়। ২ ও দেখায়, ৪ ও দেখায়। কারণ আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা কখনো ২ আবার এক্সাইটেড হয়ে গেলেই ৪ হয়ে যায়। এই রেসপেক্ট এ এটা। আর এবারে অ্যাটমিক নাম্বার যদি ৯ হয় তাহলে তার ভ্যালেন্সিটা কত হবে? আচ্ছা, ৯ মানে ফ্লোরিন বেসিক্যালি। ফ্লোরিন তো? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p5। আচ্ছা, আউটারমোস্ট কত? আউটারমোস্ট অরবিটালটা দেখো, এই যে এস অরবিটাল ২ টো ইলেকট্রন, একজন তোমার আপ স্পিন, একজন ডাউন স্পিনে আছে। আর পি অরবিটালে ৫ টা ইলেকট্রন, এইটা রইল, এইটা হলো, এইটা হলো। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনস কতগুলো? একটা। এক্ষেত্রে ভ্যালেন্সি কি হবে? সেটা ১ হলো। বুঝতে পারলে ভ্যালেন্সি কি করে বের করতে হয়? ঠিক আছে? নেক্সট বলো। হাউ ডাজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান এলিমেন্ট রিলেট টু ইটস পজিশন ইন দ্য মডার্ন পিরিয়ডিক টেবল? এক্সপ্লেইন উইথ ওয়ান এক্সাম্পল। এটা পারবে তো? How does the electronic configuration of an element relate to its position in the modern periodic table? মডার্ন পিরিয়ডিক টেবিলে তার ইলেকট্রনিক কনফিগারেশন উপর বেস করে মডার্ন পিরিয়ডিক টেবিলে তার যে পজিশন সেটা তুমি কি করে ঠিক করবে? পারবে তো? ওই যে ১ম এই বলা হলো
যে তোমার n যেটা ম্যাক্সিমাম n এর ভ্যালু যেটা সেটাই তার পিরিয়ড। আর যেটা তোমার আউটার মোস্ট ইলেকট্রন যতগুলো সেটা হচ্ছে তার গ্রুপ, এবং সেটাকে একটা এক্সাম্পল দিয়ে তুমি বোঝাতে পারবে না? ঠিক আছে? What is the cause of periodicity in the properties of elements? এই যে একটা এলিমেন্টস এর প্রপার্টির উপরে তার পিরিওডিসিটি তার মানে তার কারণটা কি আরকি? হ্যাঁ? মানে বেসিক্যালি দেখো যখন মডার্ন পিরিয়ডিক টেবিল তুমি দেখছো, মডার্ন পিরিয়ডিক টেবিলে কি হচ্ছে? তোমার অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে, সাথে তো তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ গুলো পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে। এবারে প্রোটন মানে অ্যাটমিক নাম্বার যা অর্থাৎ প্রোটনের সংখ্যা যা ইলেকট্রনের সংখ্যা তাই। এবার আমরা জানি কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন এর জন্য রেসপন্সিবল হচ্ছে তার ইলেকট্রনিক কনফিগারেশনটা। তাহলে এবারে অ্যাটমিক নাম্বার যখন তুমি ফিক্সড করে দিলে ইলেকট্রনের সংখ্যা ফিক্সড হয়ে গেল। আর ইলেকট্রনের নাম্বার যখন ফিক্সড হয়ে যাচ্ছে তখন তার রিঅ্যাকশন করার টেনডেন্সিটা ফিক্সড হয়ে যাচ্ছে এবং সেই মতো করে তুমি পিরিয়ডিক এই যে মানে এলিমেন্টস গুলোর কেন প্রপার্টি গুলোর পিরিয়ডিসিটি পাচ্ছ তুমি সেটা দেখতে পাচ্ছ। এবং তুমি যেটা দেখবে যে আউটার মোস্ট ইলেকট্রন গুলোই যেহেতু রিঅ্যাকশন করার জন্য রেসপন্সিবল, সেইজন্য তুমি দেখো যে কোন একটা পার্টিকুলার গ্রুপে যে এলিমেন্টস গুলো আছে তাদের আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন গুলো একই রকমের। তাহলে মানে যে সমস্ত এলিমেন্ট গুলো একই প্রপার্টি শো করছে তাদের আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন গুলো কিন্তু একই রকমের হয়। এই যে হোয়াট ইস দ্য কজ অফ পিরিওডিসিটি ইন দ্য প্রপার্টিজ অফ এলিমেন্টস তার মূল কারণটা হচ্ছে যে তাদের আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা একই রকমের। তারপর বলছে হোয়াট আর দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ sp d and a ব্লক এলিমেন্টস, এটা আমরা অলরেডি বলেছি যে s ব্লকের ক্ষেত্রে ওই তোমার ns1 বা ns2 হবে, p ব্লকের ক্ষেত্রে ns2 কমপ্লিট হয়ে গেল, তারপর p1 থেকে p6 পর্যন্ত হবে, d অরবিটালে s আর p যা ভর্তি হওয়ার হলো d1 থেকে d10 পর্যন্ত হবে, আর a ব্লকে হচ্ছে f1 থেকে f14 পর্যন্ত হবে। হোয়াই কপার ইজ ট্রানজিশন এলিমেন্ট, কপার কেন ট্রানজিশন এলিমেন্ট সেটা আমি আগের দিন আলোচনা করে দিয়েছি। কপারের যদিও সর্ববহিষ্ঠ কক্ষে 10 টা ইলেকট্রন ফিল আপ আছে, কিন্তু তার যে স্টেবল ইলেকট্রনিক স্টেট কপার প্লাস বা কপার 2 প্লাস এর কি হচ্ছে ভেকেন্ট ডি অরবিটাল আছে। লো এনার্জি ভেকেন্ট ডি অরবিটাল থাকে সেটা ট্রানজিশন এলিমেন্ট, সেখানে কপার একটা ট্রানজিশন এলিমেন্ট। অ্যাটমিক নাম্বার অফ জিঙ্ক ইজ 30, হোয়াট শুড বি দ্য অ্যাটমিক নাম্বার অফ ক্যাডমিয়াম অ্যান্ড মার্কারি? আচ্ছা তার থেকে না তার নিচে আছে। তার নিচে যদি হয় তোমার মানে তোমার যখন পিরিয়ডিক টেবিলে জিঙ্কের নিচে ক্যাডমিয়াম তার নিচে হচ্ছে তোমার মার্কারি আছে, তুমি জাস্ট সিম্পলি কি করবে? প্রথমটায় 18 জুড়ে দেবে আর তারপরেরটা হচ্ছে 32 জুড়ে দেবে। মানে জিঙ্কের ক্ষেত্রে যখন তুমি করছো সর্ববহিষ্ঠ কক্ষটা যে n equal to হচ্ছে 4, n equal to 5 এ যখন আসবে তোমার বেসিক্যালি 18 জুড়ে যাবে, n equal to 6 এ যখন আসবে 32 জুড়ে যাবে। তার মানে তোমার ক্যাডমিয়ামটা হয়ে যাবে তোমার 30 প্লাস 18, তাহলে হয়ে যাবে তোমার কত? 48। আর মার্কারি হচ্ছে কি হবে? না তোমার এই 48 তার সঙ্গে 32 যোগ, তার মানে কত হচ্ছে? 80, এটা। ঠিক আছে? তাহলে ১ম এ ২ এর সঙ্গে ৮ যোগ হয়, তারপরে আবার ৮ যোগ হয়, তারপরে ১৮ যোগ হয়, ১৮ যোগ হয়, ৩২ যোগ হয়। এভাবে। অ্যাসাইন দ্য গ্রুপ, পিরিয়ড অ্যান্ড ব্লক অফ দ্য এলিমেন্টস 56 ইন দ্য পিরিয়ডিক টেবল। এটা তুমি বাড়িতে করে নেবে। কারো যদি অ্যাটমিক নাম্বারটা 56 হয়, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবে। লিখে তার গ্রুপ, পিরিয়ড এবং কোন ব্লক যেটা S না P না D না F তুমি বলবে। পারবে তো? কি পারবে তো? আচ্ছা এই যে হোয়াট ডু মিন বাই ডায়াগোনাল রিলেশনশিপ, হোয়াট আর দ্য রিজনস ফর দিস রিলেশনশিপ, এইটা বা হোয়াট ডু মিন বাই রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, এই দুটো আমরা পরের দিন বলব। হোয়াট ডু মিন বাই ডায়াগোনাল রিলেশনশিপ, হোয়াট আর দ্য রিজনস ফর দিস রিলেশনশিপ, এটা নিয়ে আমাকে খুব ডিটেইল কথাবার্তা বলতে হবে। আর হোয়াট ডু মিন বাই রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট সেই দুটো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এগুলো এখনো বলা হয়নি। ঠিক আছে? তাহলে এই লাস্টের দুটো কোয়েশ্চেন বাদ দিয়ে বাকি কোয়েশ্চেন গুলো আমরা বললাম। এই পর্যন্ত আজকে যেটা আমি অ্যাকচুয়ালি বলতে চেয়েছিলাম। হ্যাঁ? এবারে বলো তোমাদের কিছু অসুবিধা আছে নাকি?